হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা WBSTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য প্র্যাকটিস সেট করছিলাম। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 15। 15 নম্বর প্র্যাকটিস সেট আমরা আজকে কমপ্লিট করব। তার আগে যারা আগের পার্টগুলো দেখোনি 1 থেকে 14 পর্যন্ত, তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, গিয়ে অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? আর কোশ্চেন একদম অথেন্টিক কোশ্চেন আমরা নিয়ে থাকি। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তবে এই ভিডিওটা কিন্তু লাইক করবে। এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। কারণ হচ্ছে কি, কারণ তাহলে আমি বুঝতে পারি যে আমার এফর্টটা ঠিক আছে, তোমাদের কাজে লাগছে। তো আমি এভাবেই বুঝতে পারি যে তোমার ভালো যদি কমেন্ট করো বা লাইক করো, এখানে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমার এফর্ট তোমাদের কাজে লাগছে। তো সেটা অবশ্যই করবে, ঠিক আছে? সো আজকে শুরু করবো আমাদের ফার্স্ট ক্লাস কী বলছে, ফার্স্ট কোশ্চেন কী বলছে? অ্যান অ্যাকুরেট অ্যামিটার মাস্ট হ্যাভ। দেখো, অ্যাকুরেট অ্যামিটার মাস্ট হ্যাভ রেজিস্ট্যান্স অফ। আমরা যদি আইডিয়াল অ্যামিটারের কথা বলি, আইডিয়াল অ্যামিটার কীরকম ধরনের হয়? তার জিরো রেজিস্ট্যান্স থাকে, জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। কী থাকে? জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? তো এখানে তো জিরো অপশনের মধ্যে নেই, তাহলে কী লিখবো? ভেরি লো ভ্যালু। আইডিয়াল অ্যামিটারের মানে অ্যাকুরেট হওয়ার জন্য তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ভেরি লো হতে হবে। এইটার সঙ্গে একটা গুলিয়ে ফেলো না, একটা থাকে তোমার কারেন্ট সোর্স বলে একটা জিনিস থাকে, কারেন্ট সোর্স, ঠিক আছে? আইডিয়াল কারেন্ট সোর্স, এই অ্যামিটারের সঙ্গে কারেন্ট সোর্স গুলিয়ে ফেলো না। আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটিভ হয়। কত হয় না? ইনফিনিটিভ। আইডিয়াল কারেন্ট সোর্সের, এটা হচ্ছে আইডিয়াল অ্যামিটার। অ্যামিটার হচ্ছে যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কারেন্টটাকে মেজারমেন্ট করা হয়, সেক্ষেত্রে তার যে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? জিরো হওয়া উচিত, ঠিক আছে? তো এটার সঙ্গে কখনো ওই জিনিসটাকে গুলিয়ে ফেলো না যে কারেন্ট সোর্স আর এই তোমার আইডিয়াল যে অ্যামিটারের যে কথা বলছি তোমার কারণ। তো এই ভেরি লো ভ্যালু। চলো নেক্সট চলে যাবো। ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রোস্ট্যাটিকের সঙ্গে ইলেকট্রোলাইটিক গুলিয়ে ফেলো না। একটা এক্সামে এসেছিলো যে ইলেকট্রোলাইটিক ইনস্ট্রুমেন্ট। তো ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইলেকট্রোলাইটিকের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক গুলিয়ে ফেলেছে। ইলেকট্রোস্ট্যাটিক এসি ডিসি তোমার দুটোতেই ব্যবহার করা হয়, কিন্তু ইলেকট্রোলাইটিক অনলি ডিসিতে ব্যবহার করা হয়। আর ইলেকট্রোলাইটিক ইনস্ট্রুমেন্টের যে তোমার প্রিন্সিপাল, সেটা কার উপর বেস করা হয় না? কেমিক্যাল রিয়াকশনের উপর বেস করে তোমার হয় ইলেকট্রোলাইটিকের ক্ষেত্রে। আর ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে কী হয় না? স্ট্যাটিক যে তোমার ফোর্স, মানে তার উপর প্রিন্সিপালের উপর ভিত্তি করে তোমার এই ইনস্ট্রুমেন্টটা তৈরি করা হয়েছে। তো এবারে অপশন দেখবো আমরা যে ইট ক্যান বি মেজার অনলি ডিসি। না, ডিসি নয়, তো অনলি ডিসি নয়, ইসি ডিসি দুটোই হবে। কিন্তু অ্যাকর্ডিং টু অপশন আমি যদি যাই, এখানে বলছে হোয়েন ইউজড অ্যান এসি মেজার, বলছে যখন এসি মেজার করে তখন আরএমএস ভ্যালু মেজার করে অবশ্যই। আর কোশ্চেনে কিন্তু অনলি কথাটা উল্লেখ করেনি যে অনলি এসি নয়, ঠিক আছে? যখন এসি মেজার করে তখন আরএমএস ভ্যালু মেজার করে, বাট ডিসিও করে। বাট অ্যাকর্ডিং টু দিস অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কারণ ইলেকট্রোস্ট্যাটিক এসি ডিসি দুটো মেজার করে, আর এসির ক্ষেত্রে আরএমএস ভ্যালু মেজার করে, আরএমএস ভ্যালু, হয়েছে? এবার দেখো, ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে তোমার যদি কথা বলি, ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ভোল্টমিটার, ঠিক আছে? জেনারেলি ভোল্টেজ মেজার করার জন্য তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়, ঠিক আছে? ভোল্টমিটার হয়ে থাকে। আর এটা তোমার এর যে তোমার স্কেলটা হয়, স্কেলটা নন ইউনিফর্ম স্কেল হয়ে থাকে, নন ইউনিফর্ম স্কেল হয়, ঠিক আছে? ইউনিফর্ম স্কেল হয় না ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। আর কি বলবো বলো ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে? এই দুটো ইম্পর্টেন্ট। আর একটা কি, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, ঠিক আছে? ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, এটা হচ্ছে তোমার ব্যাপার। চলো নেক্সট চলে যাবো। ডিসিপেশন ফ্যাক্টর অফ এ ক্যাপাসিটর ক্যান বি মেজার। তো বুঝতেই পারছো নিশ্চয়ই, পোটেনশিওমিটার কি মেজার করে? লো রেজিস্ট্যান্স মেজার করে। ক্যাম্বেল ব্রিজ কি মেজার করে? মিউচুয়াল ইন্ডাকট্যান্স মেজার করে, ইন্ডাকট্যান্স। স্যারিং ব্রিজ ক্যাপাসিটর মেজার করে। গ্যালভানোমিটার কি করে না? ডিটেক্ট দ্য কারেন্টকে ডিটেক্ট করে। তার সঙ্গে আরও কিছু করে না, গ্যালভানোমিটারের সাহায্যে কী করা যায়? গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে কনভার্ট করা যায়, গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করা যায়। তার মানে কারেন্ট ভোল্টেজ তোমার দুটোই কী করে? মেজার করতে পারে। তো অ্যাকর্ডিং টু দিস অপশন আমরা চলে যাবো অপশন নাম্বারে সিতে, শেয়ারিং ব্রিজ। এটা কোশ্চেন নাম্বার 3। তারপরে কোশ্চেন নাম্বার 4 চলে যাবো। কোশ্চেন নাম্বার 4 এখানে ভালো কনসেপ্ট আছে একটা, হ্যাঁ। এডিসি সম্বন্ধে তোমাদের এ বাই ডি, মানে এ পার ডি, এটা মানে কি? এটা মানে হচ্ছে স্যার এডিসি। এটাকে এ বাই ডি, এটাকে জেনারেলি কী বলা হয় না? এডিসি, ঠিক আছে? এডিসি মানে স্যার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। দিস ইজ কল্ড অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ঠিক আছে? এটা একটা সুন্দর একটা, মানে এখান থেকে ভালো ভালো কোশ্চেন আসে, কনভার্টার। তো তোমরা দেখো জেনারেলি 4 ধরনের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হয়ে থাকে, বা জেনারেলি তোমার 4 ধরনের এডি হয়ে থাকে। কী একটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে তোমার কম্পারেটর টাইপ বলবে। আচ্ছা, ফার্স্ট আমি কম্পারেটর টাইপে আসি না। ফার্স্ট হচ্ছে মনে রাখো যে কাউন্টার টাইপ, ঠিক আছে? কাউন্টার টাইপের অপর নাম কি স্যার? না, কাউন্টার টাইপের অপর নাম হচ্ছে র্যাম টাইপ, র্যাম টাইপ। আর এমপি র্যাম টাইপ। আর এর একটা অপর নাম আছে হচ্ছে সিগমা ডেল্টা,
সিগমা ডেল্টা টাইপ, ঠিক আছে। এই তিনটেই নাম কিন্তু কাউন্টার টাইপ, র্যাম টাইপ আর সিগমা ডেল্টা টাইপ একই জিনিস, ঠিক আছে। তো এইটা এক ধরনের হলো স্যার। আর এর কি মানে নাম্বার 2 কি স্যার? নাম্বার 2 হচ্ছে এসএআর টাইপ। এসএআর মানে ফুল ফর্ম কি স্যার? ফুল ফর্ম হচ্ছে সাকসেসিভ, SUCCESSIV, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার টাইপ হয়ে যায়। নাম্বার 2 হলো এটা। নাম্বার 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পারেটর টাইপ। এই কম্পারেটর টাইপের অপর নাম কি স্যার? অপর নাম হচ্ছে ফ্লাশ টাইপ, FLSSH, ফ্লাশ টাইপ, ঠিক আছে, ফ্লাশ টাইপ। আর নাম্বার 4 হচ্ছে ডুয়েল স্লোপ। এবারে এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে দেখো, কাউন্টার টাইপ যে এডিসিটা আছে হয় না, এই কাউন্টার টাইপ ফার্স্ট যেটা বললাম কাউন্টার টাইপ এডিসি, এই কাউন্টার টাইপ এডিসির থেকে তোমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লক পালস, এখান থেকে তোমরা জিজ্ঞেস করে যে কাউন্টার টাইপ এডিসি এর ম্যাক্সিমাম ক্লক পালস কত হয়? টু টু দি পাওয়ার n মাইনাস 1। স্যার এই হোয়াট ইজ n মানে হচ্ছে তোমার নাম্বার অফ বিট, এটা হচ্ছে ফর্মুলা। কি বললাম? টু টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে বিট, মানে সরি টু টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লক পালস। এখান থেকে ডাইরেক্ট তোমাদের কোশ্চেন দেবে। হ্যাঁ, আর কি বলতে পারে কাউন্টার টাইপ থেকে? আর কি বলতে পারে? কনভার্সন টাইম কত, কনভার্সন টাইম। তো কনভার্সন টাইমের ফর্মুলা হচ্ছে ক্লক টাইম ইনটু কি স্যার? ম্যাক্সিমাম, যে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লক পালস, মানে টু টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে, টু টু দি পাওয়ার মাইনাস 1। তোমরা একটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো যে কনভার্সন টাইম ইকুয়াল টু ক্লক টাইম ইনটু টু টু দি পাওয়ার মাইনাস 1। আর টু টু দি পাওয়ার মাইনাস 1টা কি বলে? টু টু দি পাওয়ার মাইনাস 1 টু টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে তোমার হোয়াট ইজ দিস ইজ এ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লক পালস, আর হলো এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কত থেকে? না কাউন্টার টাইপ তোমার এডিসি থেকে। আর এসএআর হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ এডিসি। এখান থেকে তোমার মনে রাখতে হবে, এখানে মানে এসএআর এর ক্ষেত্রে এসএআর এর তোমার যেটা ওই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লক পালস কত হয়? না এন হয়, অনলি এন। স্যার হোয়াট ইজ এন? এন মানে হচ্ছে তোমার নাম্বার অফ বিট। তোমার ডাইরেক্টলি ইউজ করবে, কী ধরনের কোশ্চেন ইউজ করবে? একটা 3 বিট তোমার এসএআর মানে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টার টাইপ তোমার এডিসি আছে, তার ম্যাক্সিমাম ক্লক পালস কত হবে? যেহেতু 3 বিট, তাহলে উত্তর হবে অনলি 3, ঠিক আছে। তো এভাবে তোমার ডাইরেক্ট কোশ্চেন থাকবে, কঠিন কোশ্চেন থাকবে না। আর যেটা হচ্ছে এসএআর টাইপ যে তোমার এডিসিটা হয়, এটা তোমার কী হয়? এটা তোমার ওয়াইডলি ইউজ করা হয়, ঠিক আছে, ওয়াইডলি ইউজ করা হয়। আর ডুয়েল স্লোপ টাইপ কি? ডুয়েল স্লোপ টাইপটা হয় মোস্ট অ্যাকুরেট অ্যান্ড স্লো। আর নেক্সট হচ্ছে তোমার কম্পারেটর টাইপ। এই কম্পারেটর টাইপের মধ্যে বলে রাখি, কম্পারেটর টাইপ এডিসি যেটাকে সাইমালটানিয়াস এডিসিও বলা হয়। কম্পারেটর টাইপ এডিসির অপর নাম কি বললাম? সাইমালটানিয়াস টাইপ এডিসি और কম্পারেটর এডিসি और ফ্ল্যাশ টাইপ এডিসি, তিনটে একই জিনিস, ঠিক আছে। ফ্ল্যাশ और সাইমালটানিয়াস और কি, আর হচ্ছে তোমার কম্পারেটর। তো এই তিনটে কিন্তু একই টাইপ এডিসি, তিনটে একই নাম, বিভিন্ন নামে ডাকা হয় এদেরকে। তো এর ক্ষেত্রে এটা তৈরি করার জন্য না তিনটে জিনিস প্রয়োজন হয়, নাম্বার 1 কী দরকার হয় স্যার? নাম্বার 1 কম্পারেটর প্রয়োজন হয়, কম্পারেটর দরকার হয়। কটা দরকার হয়? কম্পারেটর দরকার হয় কটা? টু টু দি পাওয়ার n মাইনাস 1, এতগুলো কী হয়? কম্পারেটর প্রয়োজন হয়। নাম্বার 2 আর কি দরকার হয়? রেজিস্টার দরকার হয়। কটা দরকার হয় স্যার? টু টু দি পাওয়ার n দরকার হয়। মুখস্থ করে নেবে, যদি তোমার এটা কখনো না পড়ে থাকো, ব্যাপারটা মুখস্থ করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ডাইরেক্টলি। আর কি দরকার হয়? এনকোডার দরকার হয়, এনকোডার। কটা দরকার হয়? একটা দরকার হয়, একটা এনকোডার। তার ইয়েটা কত হয়? এনকোডারের তোমার মানে ইয়েটা মানে আই মিন যাকে বলে স্পেসিফিকেশনটা কত হয়? টু টু দি পাওয়ার n ইনটু n, এটা হচ্ছে স্পেসিফিকেশন। তো এবার দেখো কোশ্চেন দেখো, ওরা বলছে যে দ্য নাম্বার অফ কম্পারেটর সার্কিট রিকোয়ার্ড, মানে কটা কম্পারেটর দরকার তোমার একটা 3 বিটের সাইমালটেনিয়াস এডি তৈরি করার জন্য। তাহলে মানে কটা? টু টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কটা? 7টা দরকার, 7টা তোমার কম্পারেটর দরকার হয়। যদি কোশ্চেন বলতো যে কটা আমার লাগতো, তো মানে কটা রেজিস্টার লাগবে, কটা লাগতো? টু টু দি পাওয়ার n মানে হচ্ছে 8টা লাগতো, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন আমরা ডাইরেক্টলি দিয়ে দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা কী হয় মুখস্থ রাখবে, মনে রাখবে কম্পারেটর মানে হচ্ছে কম, ঠিক আছে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা গুলি ফেলে কোনটা? রেজিস্টার আর কম্পিউটারের মধ্যে গুলি ফেলে। তো এইভাবে মনে রাখবে তোমরা যে কম্পিউটার মানে তো কম, তার মানে নিশ্চয়ই কমটা হবে, টু টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে কম, আর রেজিস্টার হচ্ছে টু টু দি পাওয়ার n, ঠিক আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট এগুলো। চলো নেক্সট চলে যাবো 5 নম্বর কোশ্চেন। দ্য বিট সাইজ অফ এ ফার্স্ট প্র্যাকটিক্যাল মাইক্রোপ্রসেসর। ফার্স্ট প্র্যাকটিক্যাল মাইক্রোপ্রসেসর নাম কি? 4004। তারপরে কি ছিল? 8008। তারপরে কি? 80, তারপরে কি? 8085। তারপরে 8086। তারপরে 80186। তারপরে 80286। তারপরে 80386। তারপরে 80486, ঠিক আছে। তারপরে কি বলো? তারপরে আর কি? তারপর কি আছে? 80586 পর্যন্ত আছে, 80
586 হয়েছে। তো প্রথমে 4004 এটা হচ্ছে তোমার ফার্স্ট মানে মাইক্রো প্রসেসর আর কি, যার বিটটা কত ছিল 4। তারপরগুলো দেখো, তারপর এইভাবে মনে রাখবে 8 8 8 3টায় 8 হয়েছে। তারপরে দেখো, তারপর হচ্ছে 16, তারপরে কত 16। আর এই 8086 এর পরে একটা হয়, সেটা হচ্ছে 8088, আমি লিখতে ভুলে গেছি 8088। এই 8088-এর 8 বিট হতে পারে আর 16 বিট হতে পারে। মানে 8 বিট হলে সেটাকে মানে এক্সটার্নালি 8 বিট আর ইন্টারনালি 16 বিট হয়। তারপর হচ্ছে কি, তারপর স্যার তারপর হচ্ছে 16 বিট 16 বিট, তারপরে 32 বিট 32 বিট, আর লাস্টেরটা হচ্ছে 64 বিট। এটা মনে রাখা, এখান থেকে ডাইরেক্টলি কোশ্চেন আছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট কী হবে, কত বিটের, 4 বিটের 4 বিট, এটা হচ্ছে ফার্স্ট। আর কোন টেকনোলজি ইউজ করা হতো না, পিমস টেকনোলজি ইউজ করা হয়েছিল ফার্স্ট হয়েছে। তারপরগুলো এনমস, ম্যাক্সিমাম টাইম এনমস ইউজ করা হয়েছে, প্রথমে পিমস ইউজ করা হয়েছিল। চলো নেক্সট চলে যাবো, 6 নম্বর কোশ্চেন। ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটের কন্ডিশন কি, সবাই জানে এবি সমান V/2। 7 নম্বর নেক্সট কোশ্চেন চলে যাবো। আর্মেচার রিঅ্যাকশন ইজ অ্যাট্রিবিউটেড টু। তো আর্মেচার রিঅ্যাকশন কী ধরনের ব্যাপারটা হয়, ব্যাপারটা হচ্ছে তোমার দ্য ইফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড সেট আপ বাই দ্য আর্মেচার কারেন্ট। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, ভোল্টেজ রেগুলেশন অফ ট্রান্সফর্মার। দেখো, ভোল্টেজ রেগুলেশন জেনারেলি দুই ধরনের হয়, ঠিক আছে, একটা হচ্ছে আপ রেগুলেশন, একটা হচ্ছে ডাউন রেগুলেশন। তো আপ রেগুলেশনের ফর্মুলা কি স্যার, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, এটা হচ্ছে আপ রেগুলেশনের ফর্মুলা। ডাউন রেগুলেশনের ফর্মুলা কি স্যার, নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড, এটা হচ্ছে ডাউন রেগুলেশন ফর্মুলা। এরপর দেখো, এই ডাউন রেগুলেশনটা অনলি ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কারে দেখতে পাওয়া যায়, ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো সেই কারণের জন্য কোশ্চেনে যখন ওরা ট্রান্সফর্মার উল্লেখ করে দেবে না, তখন তোমরা এই অপশনটাই চুজ করবে, মানে হচ্ছে নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড। আর যদি কিছু উল্লেখ না করে দেয়, অনলি বলে যে ভোল্টেজ রেগুলেশন কত হয়, তখন তোমরা এই আপ রেগুলেশনটাকে কনসিডার করবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কী হওয়া উচিত স্যার, নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড, নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড, অপশন নাম্বার বি রাইট আনসার হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অপশন নাম্বার এ দেবে। ভালো ধরে বলে রাখছি, এটা ট্রান্সফর্মার কথাটা উল্লেখ করে দিয়েছে ওরা, ট্রান্সফর্মার না উল্লেখ করলে আমরা প্রথমটা টিক মারতাম, ঠিক আছে। আর প্রথমটা হচ্ছে তোমার আপ রেগুলেশন। এবার তোমরা বলতে পারবে স্যার ট্রান্সফর্মার তো আপ রেগুলেশন হয়, ডাউন রেগুলেশন, তোমার ডাউন রেগুলেশন হয়, তাহলে আপনি স্যার মানে আপনি শুধু শুধু ডাউন রেগুলেশনটা কেন করছেন। কারণটা হচ্ছে এটাই, কারণ হচ্ছে যে যখন ট্রান্সফর্মার কথাটা উল্লেখ করে দিয়েছে ওরা, তার মানে ওরা অ্যান্সারটা চাইছে কি, মানে ওরা ডাউন রেগুলেশনেই তোমার অ্যান্সারটা চাইছে, ওরা কিন্তু আপে চায়নি। আপে চাইলে ওরা তোমার বলতো ডাইরেক্টলি বলতো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে, নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোডের রেসপেক্টে, ফুল লোডের রেসপেক্টে নয়। চলো নেক্সট চলে যাবো, ভোল্টেজ রেগুলেশন অফ এ ট্রান্সফর্মার হ্যাভিং কপার লস, এইটা। আর এটা মনে রাখি, দেখো এটা শর্টকাটে মনে রাখবো তোমরা, যে পাওয়ার ফ্যাক্টর যদি মানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos ফাই সমান যদি 0.9 হয়, তাহলে সাইন ফাইয়ের মানটা জেনারেলি ইকুয়াল টু মুখস্থ রেখে দেবে 0.4 মতো কাছাকাছি হয়, 0.4 কাছাকাছি হয়, 0.43 এরকম কাছাকাছি হয়, ঠিক আছে। হলো, এবারে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা আছে। ফর্মুলা কি স্যার, না আর পার ইউনিট cos ফাই প্লাস মাইনাস এক্স পার ইউনিট সাইন ফাই, দিস ইজ দ্য ফর্মুলা। এবারে স্যার আমরা প্লাস কখন ইউজ করবো, যখন ল্যাগিং হবে, মাইনাস কখন ইউজ করবো, তখন যখন লিডিং হবে। সেখানে তো আর পার ইউনিট দেওয়া নেই, কিন্তু কপার লস দেওয়া আছে পার্সেন্টেজে। বলে রাখি, পার্সেন্টেজে কপার লসটাকে আমরা যখন পার্সেন্টেজটা মানে ভগ্নাংশে কনভার্ট করবো, তখন ওটা পার ইউনিটে চলে আসে ডাইরেক্টলি, এটা মনে রাখো ডাইরেক্টলি হবে, ঠিক আছে। পার্সেন্টেজ দেওয়া থাকলে তুমি সেখান থেকে ডাইরেক্টলি আর পার ইউনিট কত হয়, 1% মানে কি 1/100, এটা হচ্ছে আর পার ইউনিট হয়ে গেল আমার 0.01, ঠিক আছে হয়েছে। নেক্সট দেখো এক্স পার ইউনিট কত হবে, 5%, 5% মানে কি স্যার 5/100 মানে কত 0.05, তাহলে আর পার ইউনিট পেয়ে গেলাম, এক্স পার ইউনিট পেয়ে গেছি। cos ফাই কোশ্চেন দিয়ে দিয়েছে, সাইন ফাই কোশ্চেন দিয়ে দিয়েছে। আর যেহেতু তোমার ল্যাগিং বলেছে প্লাস ইউজ করবে, তো ইউজ করার পর তুমি আলটিমেটলি দেখবে কত অ্যান্সার আসছে। অ্যান্সারটা এক্সাক্ট আসবে না, অ্যান্সারটা অপশন নাম্বার এ আসবে, নিয়ারলি ইকুয়াল টু আসবে, ঠিক আছে। 3.04 এরকম আনসার আসবে। তো তোমরা নিয়ারলি ইকুয়াল টু 0.48 সরি 3.0408 তোমরা অ্যান্সারটা করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার, এটা আমাদের ইজিভাবে করা যায়। তোমার কপার লস দেওয়া থাকলে, পার্সেন্টেজ দেওয়া থাকলে, তখন তোমাকে পার ইউনিটে কীভাবে করতে ডাকলে শুধুমাত্র তোমার পার্সেন্টেজটা উড়িয়ে দিলেই হয়ে যায়, অনলি পার্সেন্টেজটা শুধুমাত্র উড়িয়ে দেবে, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, পাওয়ার ট্রান্সফরমারের ব্রেথার কী জন্য দেওয়া হয়। দেখো ব্রেথারের মধ্যে কী থাকে, এর মধ্যে থাকে তোমার কি সিলিকা জেল থাকে, কী থাকে না সিলিকা জেল, সিলিকা জেল। এবার কি হয় না তোমার এই ব্রেথারের সঙ্গে মানে কার কানেকশন থাকে, কনজারভেটরের কানেকশন থাকে, কনজারভেটর। এবার কনজারভেটরে যে এয়ারটা প্রবেশ করে, এয়ারটা সেই এয়ারটার মধ্যে না ময়েশ্চার থাকা চলে না, এটা হচ্ছে হিসেব, ময়েশ্চার তাহলে গন্ডগোল আছে, প্রবলেম হবে। তো এবারে কী হয়, তো কনজারভেটরের মধ্যে যে এয়ারটা ঢুকছে, সেই এয়ারটার মধ্যে যাতে এয়ার মানে তোমার ময়েশ্চার না থাকে, সেই কারণের জন্য কী হয় না ব্রেথারে সিলিকা জেল রাখা হয়। তো সিলিকা জেলের যে ফ্রেশ, যদি আমি বলি ফ্রেশ সিলিকা জেল, এর কালারটা কী ধরনের হয়, ব্লু কালার হয়। আর যখন সে ময়েশ্চারটা ময়েশ্চারটা যখন অ্যাবজর্ব করে নেয় তখন কত হয়, তখন কীরকম কালারটা হয়, পিঙ্ক কালার হয়ে যায়। তাহলে মেন কাজ কি, মেন কাজ হচ্ছে তোমার ময়েশ্চারটাকে
অ্যাবজর্ব করে নেওয়া, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রিভেন্ট ইনগ্রেস অফ ময়েশ্চার উইথ এয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মেন বেসিক কাজ। 10 kVA ট্রান্সফরমার আছে, একটা অটো ট্রান্সফরমার, টার্ন রেশিও দিয়ে দিয়েছে পাওয়ার ট্রান্সফার ইন্ডাকটিভলি আর কন্ডাক্টিভলি। দেখো একটা ফর্মুলা মনে রাখবে যে অটো ট্রান্সফরমার ক্ষেত্রে পাওয়ার ট্রান্সফার ইন্ডাকটিভলি ফর্মুলা হচ্ছে 1 - 1/80 ইন্টু KVA, মানে যেটা তোমার রেটিং দেওয়া আছে কোশ্চেনে। এটা হচ্ছে ইন্ডাকটিভলি। আর কন্ডাক্টিভলি কত হবে 1/80 ইন্টু KVA। বলে রাখি এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন আমরা 80 মানটা গ্রেটার দ্যান 1 নিই। গ্রেটার দ্যান 1 হলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ অ্যাপ্লিকেবল না। স্যার আমি যদি কোশ্চেন যদি গ্রেটার দ্যান 1 না দেওয়া থাকে আমাদের গ্রেটার দ্যান 1 করে নিতে হবে, ঠিক আছে। যদি গ্রেটার দ্যান 1 না দেওয়া থাকে আমাদের গ্রেটার দ্যান 1 কী করতে হবে, করে নিতে হবে। যেমন এই কোশ্চেনটা দেখো, নর্মালি টার্ন রেশিওটা কত 0.4, টার্ন রেশিও কত 0.4। তো 0.4 হলে কত হবে, তার মানে নিশ্চয়ই 80 মানটা বলছেন কি 0.4, কিন্তু আমি তো মানে আমার যে ফর্মুলা এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন 80 মানটা গ্রেটার দ্যান 1 হবে। সেই কারণের জন্য আমরা কী করবো, আমরা 0.4 মানে কি 4/10, 0.4 মানে কি 4/10, এটা সবসময় উল্টিয়ে নেবো। কী করবো, উল্টে নেবো। উল্টে নিলে কত হবে, 80 সমান কত হবে 10/4, আর কিছুই না। কোশ্চেনে যদি স্যার আমাদের যদি কোশ্চেনের টার্ন রেশিওটা একের বেশি থাকতো তাহলে মানে কিছু করতাম না, জাস্ট লিখতাম যে তোমার 80 মানটা এটা, ঠিক আছে। যেহেতু কোশ্চেনে 80 মানটা 0.4 দেওয়া আছে, ঠিক আছে, মানে একের থেকে কম দেওয়া আছে, সেই কারণের জন্য আমরা কী করছি, ওটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আমরা 80 মানটা নিচ্ছি, আদারওয়াইজ কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। কারণ এই ফর্মুলা দুটো তখনই অ্যাপ্লিকেবল যখন 80 মানটা গ্রেটার দ্যান 1, আর কিছুই না। আর লেস দ্যান 1 থাকলে সেটাকে উল্টিয়ে গ্রেটার দ্যান 1 করে নিতে হবে 80 মানটাকে, হয়েছে। এবার তোমরা জাস্ট ফর্মুলাটা পুট করে দাও। পুট করলে কী হবে স্যার, 1 - 1/80 মানে কি 10/4, মানে উপরে 4/10 হয়ে যাবে, ইন্টু কেভিটা কত, কেভিটা হচ্ছে 10, তাহলে হচ্ছে তোমার কত হচ্ছে 6/10 ইন্টু 10 ইকুয়াল টু 6 KVA। তাহলে ইন্ডাকটিভলি কত হবে 6 KVA। আর বুঝতেই পারছো যদি ইন্ডাকটিভলি 6 KVA হয় তাহলে তোমার কন্ডাক্টিভলি কত হবে, কন্ডাক্টিভলি 4 KVA হবে, কারণ হচ্ছে টোটাল হচ্ছে তোমার 10 KVA। সিম্পল লজিক। তুমি না চাইলে তুমি যদি এই ফর্মুলা ইউজ না করো, যদি করো এই ফর্মুলাটা ইউজ না করে কন্ডাক্টিভলি তুমি বার করতে পারবে, ঠিক আছে। তো এখানে কোনটা উত্তর হবে, এখানে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 9 টাকা ফর্মুলাটা হচ্ছে 1/80 ইন্টু তোমার KVA, এটা হচ্ছে তোমার কন্ডাক্টিভিটির ক্ষেত্রে। আর ইন্ডাকটিভিটি হচ্ছে 1 - 1/80 1 - 1/80 KVA। আর এখানে কিন্তু অবশ্যই 80-র মানটা মানে টার্ন রেশিওর মানটা আমি গ্রেটার দ্যান 1 হিসেবে করেছি। যদি গ্রেটার দ্যান 1 হিসেবে তোমার না হয় তাহলে তোমার কী হবে, ফর্মুলাটা অন্য হয়ে যাবে। অন্য বলতে কিছুই না, 1/80টা 80 হয়ে যাবে, আর কিছু হবে না, কোনো পার্থক্যই হবে না, ঠিক আছে। শুধু 1/80 কী হবে, 80 হয়ে যাবে। তাই দুটো ফর্মুলা মনে রাখার থেকে তুমি একটা ফর্মুলা মনে রাখবে, আর আরেকটা জিনিস মনে রাখবে 80 ফর্মুলাটা গ্রেটার দ্যান মানে 80টাকে গ্রেটার দ্যান 1 আমি ধরেছি, ধরে পরে ক্যালকুলেশনটা করছি, তাহলেই হবে। চলো নেক্সট চলে যাবো। স্কট কানেকশন কী জন্য ইউজ করা হয় জানো? দেখো স্কট কানেকশন জেনারেলি করা হয় কী জন্য না, 3 ফেজ থেকে 2 ফেজে কনভার্ট করার জন্য, আর 2 ফেজ থেকে 3 ফেজে কনভার্ট করার জন্য। কিন্তু যেহেতু তোমার 2 ফেজ ট্রান্সফরমার ইজ নট অ্যাভেলেবেল ইন আওয়ার সিস্টেম, মানে বেশি অ্যাভেলেবেল থাকে না, সেই কারণের জন্য এটাকে নেগলিজেবল ধরা হয়। শুধুমাত্র ধরা হয় কি যে 3 ফেজ থেকে 2 ফেজ করার জন্য তোমার স্কট কানেকশন ইউজ করা হয়। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। কিন্তু জেনারেলি কিন্তু দুটোই করা যায়, 3 থেকে 2, 2 থেকে 3 করা যায়। কিন্তু আমাদের বাস্তবেতে 2 ফেজ ট্রান্সফরমার খুব কম আছে, সেই কারণের জন্য তো আমাদের ওই 3 ফেজ 2 ফেজই হয়ে থাকে। তো অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো। যখনই তোমাদের ডিসি মেশিনে কোশ্চেন দেবে এই ধরনের না, তখন তুমি দেখবে কি যে কোশ্চেনটা কি মোটর না জেনারেটর। প্রশ্ন বলেছে মোটর, তো মোটরের ফর্মুলা কি হয় মনে রাখবে হবে যে ইজি সমান ভি মাইনাস IR, আর কিচ্ছু মনে রাখতে হবে না আমাকে। আর জেনারেটর হলে কি হতো স্যার, জেনারেটর হলে ইজি সমান ভি প্লাস IR। আর মোটর হলে ইজি না লিখে বি লিখবে, আর জেনারেটর হলে ইজি লিখবে, ঠিক আছে, আর কিছুই না। বি কেন লিখছি, কারণ ব্যাক EMF এর জন্য বি লিখছি, আর কিছু না, যেহেতু মোটর বলেছে কোশ্চেনে। তো কোশ্চেন আমাদের কী বার করতে বলেছে দেখো, ইনডিউসড EMF মানে হচ্ছে তোমার ইবিটাই বার করতে বলেছে আর কি, ইউ হচ্ছে ইনডিউসড। কত, তাহলে ভি মাইনাস IR হচ্ছে 200 মাইনাস আই এটা কত 220 ইন্টু আর এটা কত 0.5, তাহলে 200 মাইনাস 10 190, তাহলে 190 ভোল্ট, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 চলে যাবো নেক্সট। ডান দিকে কোশ্চেন নাম্বার 14 আছে। ইকোনমাইজার ইজ ইউজড, বলে রাখি ইকোনমাইজার কী জন্য ইউজ করা হয় না, হিট দ্য ফিট ওয়াটার, কার সাহায্যে না থ্রু মানে কার হেল্প নিয়ে, হেল্প অফ ফ্লু গ্যাসেস, FLUE ফ্লু গ্যাসের সাহায্য নিয়ে তোমার ফিড অর্ডারটাকে হিট করা, এটা হচ্ছে তোমার ইকোনমাইজারের কাজ। ইকোনমাইজার কোন ধরনের পাওয়ার প্ল্যান্টে দেখতে পাওয়া যায়, স্টিম পাওয়ার প্ল্যান্টে দেখতে পাওয়া যায়, স্টিম পাওয়ার প্ল্যান্ট, হয়েছে। স্টিম পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি খুবই কম হয়, 25 to 35% মতো এফিসিয়েন্সি হয়ে থাকে, ঠিক আছে। আর আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন স্টিম পাওয়ার স্টেশন থেকে পাওয়া যায়, স্টিম পাওয়ার স্টেশন থেকে কন্ট্রিবিউশন বেশি, মানে ইলেকট্রিসিটির।
নেক্সট চলে যাবো। এমআই ইনস্ট্রুমেন্ট কী মেজার করে? এমআই ইনস্ট্রুমেন্ট কী মেজার করে স্যার? আরএমএস ভ্যালু মেজার করে। ওরা কি এমআই ইনস্ট্রুমেন্ট জেনারেলি এসি আর ডিসি দুটো কি মেজার করে? এর নন ইউনিফর্ম স্কেল হয়, নন ইউনিফর্ম স্কেল হয়। এর যে তোমার ডিফ্লেক্টিং টর্কের মানটা কত হয় না, হাফ ইন্টু আই স্কোয়ার আর ডিএল ডি থিটা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো এখানে যে টিডির মানটা ভ্যারিয়েছে আই স্কোয়ার। দিস ইজ, এখান থেকে তোমরা বলতে পারো যেটা হচ্ছে নন ইউনিফর্ম স্কেল হয়েছে। এখানে কী ধরনের ড্যাম্পিং ইউজ করা হয় স্যার? এখানে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়। যদি আমি সেন্সিটিভিটি এবং অ্যাকুরেসির কথা বলি, সবথেকে বেশি সেন্সিটিভিটি এবং অ্যাকুরেসি কার না পিএমসি, তারপর হচ্ছে এমআই, তারপর হচ্ছে ডাইনামোমিটার টাইপ। ডাইনামোমিটার এটা হচ্ছে তোমার কার রেঞ্জ, এটা হচ্ছে তোমার আমাদের সেন্সিটিভিটি বা অ্যাকুরেসি, তোমার সেন্সিটিভিটি এবং অ্যাকুরেসি তোমার দুটোর ক্ষেত্রেই তোমার পিএমসি সব থেকে বেশি, তারপরে এমআই, তারপরে হচ্ছে তোমার ডাইনামোমিটার। এমনকি কস্টও বেশি, পিএমসির কস্টও বেশি হয়, ঠিক আছে, পারমানেন্ট ম্যাগনেটিক মুভিং কয়েলের কস্টও বেশি হয়। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের কাহিনী। এসি ডিসি দুটো মেজার করে, আর এসির ক্ষেত্রে কী মেজার করে? আরএমএস ভ্যালু মেজার করে, নট পিক ভ্যালু, আরএমএস ভ্যালু মেজার করে, হয়েছে। নন ইউনিফর্ম স্কেল আর যে আরএফ ফিক্সড ড্যাম্পিং ইউজ করা হয়। আর কন্ট্রোলটা জেনারেলি দেখো, এই মানে এমআই ইনস্ট্রুমেন্টের কন্ট্রোলিং টর্ক যেটা ইউজ করা হয় সেটা স্প্রিংও ইউজ করা হয়, আর মাঝে মাঝে গ্র্যাভিটি কন্ট্রোলে ইউজ করা হয়। মাঝে মাঝে কী হয়? গ্র্যাভিটি কন্ট্রোলে ইউজ করা হয়। জেনারেলি কী ইউজ করা হয়? স্প্রিং কন্ট্রোলে ইউজ করা হয়, হয়েছে। আর কিছু বলার আছে এখানে? আর তথ্য এখান থেকে আর কী তথ্য দেবে বলো? হ্যাঁ, আর হচ্ছে তোমার এমআই ইনস্ট্রুমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার অ্যাট্রাকশন টাইপ, একটা হচ্ছে রিপালশন টাইপ। অ্যাট্রাকশন টাইপ অ্যান্ড রিপালশন টাইপ, হয়েছে, দু ধরনের হয়। মানে এক্সামে দিয়ে দেয় আর কি, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট হ্যাজ টু টাইপস, অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। অপশন দিয়ে দেবে ইন্ডাকশন টাইপ, এমআই টাইপ, পিএমসি টাইপ। তো এমআই টাইপের ইনস্ট্রুমেন্টকে দুই ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার অ্যাট্রাকশন টাইপ, একটা হচ্ছে রিপালশন টাইপ, ঠিক আছে। আর বলে রাখি যে এই যে এমআই ইনস্ট্রুমেন্টটার মধ্যে হিস্টোরিসিসিটা দেখতে পাওয়া যায়, হিস্টোরিসিসিটা দেখা যায়, ঠিক আছে, হিস্টোরিসিসিটা দেখা যায়। তো এগুলো হচ্ছে মেন ব্যাপার। আর কি বলবো বলো? চলো তারপর নেক্সট চলে যাবো। একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে, আচ্ছা তোমার একটা সুন্দর একটা জিনিস আমি তোমায় বলি, হ্যাঁ, সার্কিট আর নেটওয়ার্ক, এই ম্যাক্সিমাম মানে এটা ভুল হয় আর কি অনেকজনের। নেটওয়ার্ক আর সার্কিটের মধ্যে পার্থক্য আছে। নেটওয়ার্ক আর সার্কিট একটা পার্থক্য তোমাদের বলে রাখি। সার্কিট যখন লিখবো না, সার্কিট মানে হচ্ছে সেখানে আমরা ভোল্টেজ সোর্স মানে অ্যাক্টিভ সোর্সটা কনসিডার করি আর কি, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স কনসিডার, ঠিক আছে। আর নেটওয়ার্ক মানে হচ্ছে অনলি প্যাসিভ এলিমেন্ট, যেখানে অনলি প্যাসিভ এলিমেন্ট থাকবে, ঠিক আছে। ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে ধরো এখানে 1, এটা ধরো 2, এখানে ধরো একটা ভোল্টেজ আছে, আর ভোল্টেজের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত? ধরো এটা 10 ভোল্ট ভোল্টেজ আছে, আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। এটা ধরো 3, এটা ধরো 4 ওহম। তোমাকে যদি কোশ্চেনে বলে যে এই সার্কিটটার আমি কথা লিখবেন যে এই সার্কিটটা তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তখন কত লিখবে? 3 + 4 + 1। কেন স্যার? কারণ 1 ওহমটায় তোমার সিরিজে কানেকশন করা আছে। এই ব্যাটারিতে, তোমার ব্যাটারির যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেই কারণের জন্য কী হচ্ছে? 3 + 1 + 4 = কত? 8 ওহম। কিন্তু আমি যদি কোশ্চেনে বলি তোমাদেরকে যে এই সার্কিটের মধ্যে মানে এই সার্কিটটার নেটওয়ার্কের তোমার কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এই নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? যখন নেটওয়ার্ক কথাটা উল্লেখ করবো না, তখন বুঝে নেবে যে ব্যাটারি বাদ দিয়ে, আর ব্যাটারি বাদ দিয়ে মানে হচ্ছে 1 বাদ দিয়ে, ঠিক আছে। তার মানে অনলি 3 আর 4 এর মধ্যে, তার মানে কি? তার মানে 3 + 4 = 7। এটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে দেয়, ঠিক আছে। যখন নেটওয়ার্ক বলবো অনলি প্যাসিভ এলিমেন্ট, যখন সার্কিট বলবো তার সঙ্গে অ্যাক্টিভ এলিমেন্টটা অ্যাড হয়ে যাবে, কোনো পার্থক্য হবে না আর। তো এইটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে দেয়। নেটওয়ার্ক কথাটা উল্লেখ থাকলে অবশ্যই তোমরা ইন্টারনালটা নিও না, ইন্টারনালটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে অন্য তথ্য আর কি। আর এখানে কোশ্চেনটা কী বলছে? কোশ্চেন বলছে দুটো 9 ওহমের, এটা দেখো সার্কিটই কত, সার্কিট অনলি সার্কিট। আর যখন আমরা কারেন্ট নির্ণয় করি, কারেন্ট নির্ণয় করলে আমাদের সার্কিটকেই কনসিডার করতে হয়, কারণ কারেন্ট নির্ণয় করতে গেলে ভোল্টেজকে তো নিতেই হবে। আর ভোল্টেজ নিলে পরে তার ইন্টারনাল থাকবে, যদি কোশ্চেনে দেওয়া থাকে। আর না দেওয়া থাকলে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো, ভোল্টেজের ইন্টারনাল না দেওয়া থাকলে তখন কোশ্চেনের মধ্যে তুমি সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলো বা নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলো, দুটো একই জিনিস হয়ে যায়, কোনো পার্থক্য হবে না। দুটো সিরিজ আছে, মানে দুটো 9 ওহমের সিরিজে কানেকশন আছে, কার সঙ্গে না? দুটো 2 ওহমের প্যারালালের সঙ্গে, দুটো 2 ওহমের প্যারালালের সঙ্গে কানেকশন করা আছে। আর কত ভোল্টেজ দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে তোমার 38 ভোল্ট, 38 ভোল্ট। কোশ্চেনে বলেছে কারেন্ট কত হবে, তো এটা 9, দিস ইজ 9, দিস ইজ 9, দিস ইজ 2, তো কত বলো? 9 9 18, মানে আর কত হবে? আর 9 9 18, আর এদিকে 2 2 মানে 1 চলে আসবে, এটা 18 19 চলে 19, এটা 19, আর সমান হচ্ছে 19 ওহম। আর ভি সমান দিয়ে দিয়েছি আই সমান কি? আই সমান V/R, 38/19, 19 দুগুণে, তার মানে অপশন নাম্বার এই রাইট অ্যান্সার, 2 অ্যাম্পিয়ার। নেক্সট চলে যাবো। অবশ্যই খেয়াল করবে নেটওয়ার্কের সঙ্গে সার্কিটের পার্থক্যটা। একটা ডিএফসি স্যারে এই ধরনের কোশ্চেন এসেছিল একটা। সারেন্ট জেনারেটরের ক্ষেত্রে 1000 আরপিএমে যদি ভোল্টেজটা 100 ভোল্ট হয়, স্পিডটা যদি আমি 1200 আরপিএম করি, তাই জেনারেটর ডিএমটা কত হবে? দেখো, আমরা ফর্মুলা জানি
যে ই সমান পি ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু এ। তো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ইনডিউস জেনারেটর যে ইএমএফটা সেটা কার উপর ডিপেন্ড করে, সেটা তোমার আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট স্পিড। ঠিক আছে, তার মানে কি স্যার আমরা এভাবে বলতে পারি আমরা যে ইউ ওয়ান বাই ই টু সমান এন ওয়ান বাই এন টু, বলতে পারি না? পারি না? অবশ্যই বলতে পারি, যেহেতু দেখতে পাচ্ছি প্রপোর্শনাল টু হচ্ছে। তাহলে এখানে পুট করে দাও মানটা আবার কি, প্রথমটা হচ্ছে 100 ভোল্ট আর সেকেন্ডটা বার করতে বলেছে, আর প্রথমটার স্পিডটা হচ্ছে 1000, সেকেন্ডটার স্পিডটা হচ্ছে 1200। তো 1 2 এটা কেটে গেল, 120 ভোল্ট। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো। কোনো কেউ যদি ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে আমার সঙ্গে কমেন্ট বক্সে জানিও, আমি কারেকশন করে দেবো। ঠিক আছে। দ্য ডামি কয়েল ডিসি মেশিনে কী জন্য ইউজ করা হয়? রটরের ব্যালেন্সটাকে রাখার জন্য, মেকানিক্যাল ব্যালেন্স রাখার জন্য। আর্মেচারের মধ্যে যে রটর থাকে, রটরের মধ্যে যে আর্মেচারটা থাকে আর কি, আর্মেচার ওয়াইন্ডিং থাকে আর কি রটরের মধ্যে, তো সেই রটরের যে ব্যালেন্সিংটা সেটা ঠিক করার জন্য কী ইউজ করা হয়? ডামি কয়েল ইউজ করা হয়। ডামি কয়েলের সঙ্গে ড্যাম্পার ওয়াইন্ডিং গুলি বেরোনো, সরি ডামি কয়েলের সঙ্গে ড্যাম্পার ওয়াইন্ডিং গুলি ফেলো না। ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করা হয় কোথায় স্যার? এটা ইউজ করা হয় সিঙ্কোনাস মেশিনে। কী জন্য ইউজ করা হয় স্যার? স্টার্টিং পারপাসের জন্য আর হান্টিংকে কমানোর জন্য। এটা হচ্ছে তোমার ড্যাম্পার ওয়াইন্ডিং, আর এটা হচ্ছে ডামি কয়েল। ডামি কয়েল কী জন্য ইউজ করা হয়? ডামি কয়েল জেনারেলি ডিসি মেশিনে ইউজ করা হয়। কী জন্য ইউজ করা হয়? না রোটরের মধ্যে রোটরের আর্মেচারটাকে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, মানে অপশন নাম্বার সি, ব্রিং অ্যাবাউট দ্য মেকানিক্যাল ব্যালেন্স অফ আর্মেচার। এখানে আর্মেচার না বলে যদি অনলি রটর বলতো, রটর যে তোমার রটরের মেকানিক্যাল ব্যালেন্সটাকে কন্ট্রোল করা, ওটা হতো একই জিনিস। ঠিক আছে, কারণ আর্মেচার তোমার রটরের মধ্যেই থাকে। আর্মেচার ওয়াইন্ডিংটা কোথায় থাকে? রটরে থাকে, ডিসি মেশিনে, তাই না? চলো নেক্সট চলে যাবো। জেনারেটর ইন্ডাকশন জেনারেটর ওয়ার্কস বিটুইন দ্য স্লিপ। দেখো মনে রাখবে, এটা কীভাবে মনে রাখবো স্যার? এখানে মনে রাখবে মোটর, এখানে জেনারেটর, এখানে হচ্ছে ব্রেকিং। তিনটে রিজন, একটা হচ্ছে মোটর রিজন, একটা জেনারেটর রিজন, একটা হচ্ছে ব্রেকিং রিজন। এখানে স্লিপের মানটা যেটা হয় সেটা হচ্ছে 0 থেকে 1 মধ্যবর্তী হয়। এখানে স্লিপের মানটা গ্রেটার দেন 1 হয়, এখানে স্লিপের মানটা লেস দেন 0 হয়, মানে নেগেটিভ স্লিপ হয়। ঠিক আছে, জেনারেটরের সময় কী হয়? নেগেটিভ স্লিপ হয়। তো এখানে কোশ্চেনে কী বলেছে? জেনারেটর নেগেটিভ স্লিপ। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ঠিক আছে, সি রাইট অ্যান্সার। তো একদম পাতি জিনিস, GMB মনে রাখবে। এটা হচ্ছে 0 থেকে কম মানে হচ্ছে নেগেটিভ স্লিপ, এটা হচ্ছে তোমার 0 to 1, আর এটা হচ্ছে ব্রেকিং রিজন। তিনটা রিজন। হ্যাঁ, নেক্সট চলে যাবো। এটা ভালো কোশ্চেন একটা। সেন্টার জিরো অ্যামিটার কানেক্টেড ইন দ্য রটো সার্কিট অফ এ 6 পোল 50 হার্জ ইন্ডাকশন মোটর মেক্স 30 অসিলেশন ইন 1 মিনিট। তা দেখো রটরটা 30 অসিলেশন প্রতি মিনিটে নিচ্ছে, মানে 30 তো রটরে কী হচ্ছে? 30 অসিলেশন হচ্ছে 1 মিনিটে। এরপর দেখো আমরা জানি যে ফ্রিকোয়েন্সি মানে স্যার অসিলেশন পার সেকেন্ড। অসিলেশন পার সেকেন্ডটাকে আমরা কী বলি? এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। ফ্রিকোয়েন্সিটাকে কী বলি? হার্জে বলি। তো এখানে বলেছে রটরটা 30 অসিলেশন নিচ্ছে 1 মিনিটে। যদি 30 অসিলেশন নেয় 1 মিনিটে, তাহলে 1 সেকেন্ডে কটা অসিলেশন নেবে বলো দেখি? 30 অসিলেশন পার মিনিট, 30 অসিলেশন পার মিনিট হচ্ছে উপর নিচে 1 মিনিট। আর আমরা যদি 1 মিনিটটাকে 60 সেকেন্ড করে দিই তাহলে কী হবে? 30/60 উপরে অসিলেশন হয়ে যাবে আর নিচে সেকেন্ড হয়ে যাবে। তার মানে স্যার হাফ অসিলেশন পার সেকেন্ড, মানে হচ্ছে রটরের ফ্রিকোয়েন্সি কত? হাফ মানে হচ্ছে 0.5 হার্জ। ঠিক আছে, কারণ হচ্ছে অসিলেশন পার সেকেন্ড মানে হচ্ছে তোমার হার্জ। তাহলে এটা হচ্ছে তোমার রটরের ফ্রিকোয়েন্সি। এখান থেকে আর কোশ্চেনের সাপ্লাই ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে না, এখান থেকে আমরা কী করতে? এখান থেকে আমরা স্লিপ বের করে নিতে পারবো, কারণ SR সমান S ইন্টু এফ। তো 0.5 সমান S ইন্টু ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। এখান থেকে আমরা S পেয়ে যাবো। হলো স্যার, S পেলাম। S পেয়ে যাওয়ার পরে আমরা স্যার S দিয়ে লাভ কি? কোশ্চেন বার করতে বলেছে কি? রটর স্পিড। ফর্মুলা কি স্যার? রটর স্পিডের ফর্মুলা হলো 1 - S ইন্টু NS। NR সমান 1 - S ইন্টু NS। হোয়াট ইজ NS? NS হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, যার ফর্মুলাটা হয় 120 ইন্টু F/P। কোশ্চেনে F দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে। 6 পোল হার্জ দেওয়া আছে? ইয়েস দেওয়া আছে স্যার। তো এখান থেকে আমরা NS পেয়ে যাবো, আর এসের মানটা তো এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি। মানটা পুট করবে, NR পেয়ে যাবে। ঠিক আছে, পাতি কোশ্চেন, কঠিন না। 990 অ্যান্সার আসবে মনে হচ্ছে না, এবার করে একটু দেখে নিও। কী বললাম? কোশ্চেনের মধ্যে বলেছে রটরটা 30 অসিলেশন প্রতি মিনিট, প্রত্যেক মিনিটে 30 অসিলেশন নেয়। এখান থেকে আমি কী করলাম? এখান থেকে আমরা রটরের ফ্রিকোয়েন্সি ফার্স্ট বার করলাম, আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে অসিলেশন পার সেকেন্ড। ওই জন্য আমরা কী করলাম? 30/60 করলাম, দিয়ে পর আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম হার্জে 0.5 হার্জ। এখান থেকে এরপর আমরা কী করলাম? না আমরা ফর্মুলা জানি যে রোটর ফ্রিকোয়েন্সি সমান S ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। পুট করার পর এখান থেকে আমরা স্লিপ পেয়ে গেছি,
আর স্লিপ পেয়ে যাওয়ার পরে আমরা ফর্মুলা জানি যে এনআর সমান 1 মাইনাস এস ইন্টু এনএস, যেখান থেকে এনএস সমান হচ্ছে 120 f/p। কোশ্চেনে এনএস এর জায়গায় 120 f/p পুট করলাম, পুট করার পর আমরা ডাইরেক্টলি এনআর পেয়ে যাবো। আর এখানে ভুল করে ভেবো না যে স্যার এখানে এফ এর মানটা আমরা এখানে 0.5 পুট করবো নাকি, না রে বাবা, এনএস মানে হচ্ছে সিঙ্কোনাস স্পিড, আর সিঙ্কোনাস স্পিড মানে হচ্ছে তোমার সিঙ্কোনাস স্পিড তোমার সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। স্টার্টিং টর্ক অফ এ 3-phase ইন্ডাকশন মোটর ইজ টিএসটি ইন ডল স্টার্টিং। দেখো দু ধরনের স্টার্টিং, একটা হচ্ছে ডল স্টার্টিং, একটা হচ্ছে স্টার্ট ডেল্টা স্টার্টিং। তো মনে রাখো যে স্টার্ট ডেল্টা স্টার্টিংয়ে সময় যে টর্কটা হয়, টর্ক এটা কি হয় না 1/3 হয় কার থেকে, না ডল স্টার্টিংয়ের সময়। ডল স্টার্টিংয়ের কোশ্চেন বলছে টিএসটি, তার মানে কি ডল স্টার্টিংয়ের 1/3 হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখো যে ভোল্টেজ, স্টার্ট ডেল্টা কানেকশনের যে ভোল্টেজ হয় সেই ভোল্টেজটা 1/√3 হয় কার, না তোমার ডল স্টার্টিংয়ের ভোল্টেজের, ধরে নাও ডল স্টার্টিংয়ের ভোল্টেজের, ঠিক আছে। এই দুটো ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আর একটা ফর্মুলা মনে রাখো যে স্টার্টিং টর্ক ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার হয় ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে। তো এই তিনটে ফর্মুলা ইউজ করলে তুমি ইজিলি তুমি দেখো ভোল্টেজ যদি 1/√3 হয়ে থাকে না, তাহলে দেখো স্টার্টিং টর্কটা কি আমি যদি 1/√3 স্কোয়ার করলে কি হবে, অটোমেটিক 1/3 পেয়ে যাচ্ছি আমি। এই ফর্মুলাটা আমি যদি অনলি ভোল্টেজ জানতাম যে ভোল্টেজের মানটা 1/√3 ইন্টু হয়ে যায়, মানে স্টার্ট ডেল্টার ক্ষেত্রে ভোল্টেজের মানটা 1/√3 ইন্টু ডল স্টার্টিংয়ের ক্ষেত্রে যে ভোল্টেজটা হয় তার 1/3 হয়ে, মানে 1/√3 হয়ে যায়। তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই যে স্টার্টিং টর্কের মানটা ভি স্কোয়ার মানে কি 1/√3 তার স্কোয়ার হয়ে যায়, তার মানে 1/3 হয়ে যায়। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট চলে যাবো। স্মল ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করার জন্য আমরা কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করবো। তো জেনারেলি দেখো স্মল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার ডিসি মুভিং কয়েল ইউজ করবো আমরা। তো এখানেও ডিসি মুভিং কয়েল, এটাও ডিসি মুভিং কয়েল। তো মাল্টি ভোল্টমিটার ইউজ করা হয় না, মাল্টি অ্যামমিটার ইউজ করা হয়, সরি অনলি অ্যামমিটার ইউজ করা হয়। অপশন নাম্বার সি, ডিসি মুভিং কয়েল অ্যামমিটার ইউজ করা হয় না। ইন্ডাকশন মোটর, when the frequency of the rotor of induction motor is small it can be measured by, এটা মেজার করে কার সাহায্যে, ডিসি মুভিং কয়েল অ্যামমিটারের সাহায্যে মেজার করা হয়। নেক্সট, এসআই ইউনিট অফ ক্যাপাসিট্যান্স সবাই জানে ভাই ফ্যারাড হয়, পাতি কোয়েশ্চেন। নেক্সট চলে যাবো। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্যান এক্সিস্ট অনলি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কখন এক্সিস্ট করবে, যখন সেখানের মধ্যে কারেন্ট থাকবে, কারণ কারেন্ট থাকলে তখন তোমার ইলেকট্রোম্যাগনেটিক বলো বা তোমাদের হয়, যেটা তোমাদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই তোমার কী হয়, প্রডিউস হবে, কখন, যদি তোমার সেখানের মধ্যে কারেন্ট থাকে। ভোল্টেজ কোনো ব্যাপার না, কারেন্ট ব্যাপার। সেন্ট্রিফিউগাল সুইচ ইজ ওপেন, সেন্ট্রিফিউগাল সুইচ ওপেন মানে কি স্যার, আমরা যখন সিঙ্গেল ফেজ মোটর পড়ি না, তখন দু ধরনের ওয়াইন্ডিং থাকে, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার স্টার্টিং ওয়াইন্ডিং, আর একটাকে কী বলা হয়, আরেকটাকে বলা হয় তোমার মেন ওয়াইন্ডিং। তো স্টার্টিং ওয়াইন্ডিংটা কী করা হয়, স্টার্টিং ওয়াইন্ডিংটা তোমার ওই মেন ওয়াইন্ডিংয়ের সঙ্গে তোমার সিরিজে কানেকশন করা হয়, কার সাহায্যে, সেন্ট্রিফিউগাল সুইচের সাহায্যে, ঠিক আছে। আর সেন্ট্রিফিউগাল সুইচটা ওপেন মানে হচ্ছে তোমার ওয়াইন্ডিংটা ওপেন, কোন ওয়াইন্ডিংটা, স্টার্টিং ওয়াইন্ডিংটা ওপেন, স্টার্টিং ওয়াইন্ডিংটা ওপেন, ঠিক আছে। নেক্সট, ফ্যারাডে ইফেক্ট, 26 কোশ্চেন। ফ্যারাডে ইফেক্ট ইজ সিন ইন হুইচ ট্রান্সমিশন লাইন। তো জেনারেলি ফ্যারাডে ইফেক্ট লং ট্রান্সমিশন লাইনে দেখতে পাওয়া যায়। দেখো জেনারেলি ফ্যারাডে ইফেক্ট হয় কি, হয় কার জন্য জানো তো, ফ্যারাডে ইফেক্ট হয় জানো তো, হয় তোমার চার্জিং কারেন্টের জন্য, চার্জিং কারেন্টের জন্য। আচ্ছা আমরা জানি যে চার্জিং কারেন্ট কী জন্য প্রডিউস হয়, ডিউ টু ক্যাপাসিটেন্স। তো এবারে তুমি বলতে পারো তাহলে তো মিডিয়াম টাইমেশন লাইনে তো ক্যাপাসিটেন্স থাকে, আমরা জানি যে শর্ট টাইমেশন লাইনে নাকি ক্যাপাসিটেন্সটাকে নেগলেক্ট করে দেওয়া হয় খুব কম মান হওয়ার জন্য, কিন্তু মিডিয়ামে তো থাকে। কিন্তু যদি আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে হয় এখানের মধ্যে, তাহলে অপশন নাম্বার এইটা রাইট অ্যান্সার হবে, কারণ লং টাইমেশন লাইনে জেনারেলি ফ্রন্ট টাইমে দেখতে পাওয়া যায়, মিডিয়ামে খুব কম দেখতে পাওয়া যায় কিন্তু কম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেই কারণের জন্য লং টাইমেশন লাইন ইজ রাইট অ্যান্সার, আর শর্টে তো দেখতে পাওয়া যায় না। ফাংশন অফ স্নাবার সার্কিট, এটা আমরা পড়েছি কিসে, এটা আমরা পাওয়ার ইলেকট্রনিক্সে পড়েছি, যখন আমরা প্রোটেকশন পড়েছি। কার প্রোটেকশন, আমরা যখন এসসিআর এর প্রোটেকশন পড়েছি না, সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ারে, তখন আমরা পড়েছি স্নাবার সার্কিট। তো মনে পড়ে যখন আর সি রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটেন্সকে কী করা হতো, প্যারালালি কানেকশন করা হতো, কার সঙ্গে, থাইরিস্টরের সঙ্গে। সেটা কি হলো, সেটাকে বলা হয় তোমার স্নাবার সার্কিট, মানে আর সিটাকে বলা হয় তোমার একসঙ্গে কি স্নাবার সার্কিট। কী জন্য করা হতো এটাকে, যাতে ডিভিডিটি প্রোটেকশন দেওয়া যায়। কী জন্য কী দেওয়া যায় না, ডিভিডিটি প্রোটেকশন। ডিভিডিটি প্রোটেকশন দেওয়া মানে কি, ডিভিডিটি চেঞ্জ, যাতে ভোল্টেজের চেঞ্জ না হয় সেই প্রোটেকশনটা দেওয়া, তার মানে সাপ্রেস ডিভিডিটি, ডিক্রিজ করা নয়, সাপ্রেস করা। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে, ম্যাক্সিমাম ছেলে মানে অপশন নাম্বার সি বলবে, কিন্তু সি নয়, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, সাপ্রেস ডিভিডিটি, ঠিক আছে। নেক্সট চলে যাব। তিনটে কন্ডাক্ট্যান্স দিয়েছে G1 G2 G3 প্যারালালে কানেকশন করা আছে, কম্বাইন ইন কন্ডাকশন কত হবে। যখন কন্ডাক্ট্যান্স বলবে না, বুঝে নেবে রেজিস্ট্যান্সের অপোজিট। রেজিস্ট্যান্সের প্যারালালের ক্ষেত্রে কী হয় স্যার, 1/R1 = 1/R2 + 1/R3 হয়, সেটা হবে না।
সেটা হবে না, সেটা উল্টোটা হবে। মানে কি স্যার, মানে হচ্ছে G1 + G2 + G3, এটা হচ্ছে তোমার সিরিজ প্যারালালের ক্ষেত্রে কন্ডাক্টেন্সের, ঠিক আছে। আর সিরিজ বললে তোমার 1/G1 + 1/G2 + 1/G3 হতো, 1/G সমান, সেভাবে আসতো আর কি, ঠিক আছে। চলো নেক্সট চলে যাও। বলছে সার্কিট দ্যাট অপারেটস ইন সাচ ওয়ে দ্যাট ইটস আউটপুট ইজ হাই হোয়েন অল ইনপুট ইজ হাই। বলছে কোন ধরনের গেটে আউটপুট মানে দুটো আউটপুটই হাই হবে, আর ইনপুট দুটো ইনপুটই হাই হবে আর আউটপুটটা হাই হবে। কোন ধরনের, অনলি মানে মানে শুধুমাত্র সেটাই হবে আর কি, মানে শুধুমাত্র সেটাই হবে। দেখো এখানে তুমি বলতে সেটা অড গেট যদি ইউজ করি, অড গেটে আমরা জানি যে y = a + b হয়। তো আমরা যদি a এর জায়গায় 1 পুট করি, b এর জায়গায় 1 পুট করি, আউটপুটটা 1 পাচ্ছি, হাই মানে হচ্ছে 1 আর কি। তার মানে স্যার অড গেট অ্যান্সার হবে না, অড গেট অ্যান্সার হবে না। কেন দেখো, কারণ কোশ্চেনে বলেছে যে শুধুমাত্র এটাই হতে হবে, মানে শুধুমাত্র তোমার আমি হাই দিলে তবেই হাই আসবে, অন্য কিছুতে মানে হাই যাবে না। কিন্তু আমরা অড গেটে কী দেখেছি, অড গেটে একটাতে হাই একটাই লো হলে কিন্তু হাই আসে, একটাই লো আর একটাই হাই হলেও কিন্তু হাই আসে। তার মানে কি তিনটে কন্ডিশনই তো হাই আসছে না, শুধুমাত্র একটা কন্ডিশনে হাই আসছে না। তো এমন কোনো গেটের নাম বলো যে গেটটাতে হাই দিলে অনলি হাই আসবে, বাকি কোনোতেই হাই আসবে না, বাকি কোনো কন্ডিশনই কি হাই আসবে না। সেটা হচ্ছে তোমার অ্যান্ড গেট। কারণ কি অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে কীরকম হয় না, y = a × b হয়ে থাকে। তার মানে স্যার আমরা যদি 1 আর 1 দিই তবেই কিন্তু 1 পাবো, মানে দুটো হাই দিলে তবেই হাই পাবো। একটা হাই একটা লো হয়ে গেলে কিন্তু লো হয়ে যাবে আউটপুটটা, মানে 0 আর × 1 করলে 0 চলে আসবে। সেই কারণের জন্য অনলি অ্যান্ড গেটটাই অ্যান্সার হবে। অর গেটে দেখো, তুমি বলতে পারো যে অর গেটে স্যার তোমার মানে দুটো ইনপুট 1 দিলে তো 1 আসছে, আরে আসছে 1টা শুধুমাত্র দুটো ইনপুট 1 দিলে আসছে না, 1 আর 0 দিলে তো আসছে না, একটা লো একটা হাই হলে তো আসছে। আর এখানে কোশ্চেনটা কী ধরনের বলেছে যে আউটপুটটা হাই আসতে হবে যে যখন অল ইনপুটস আর হাই। তো সেটা কোন ধরনের, অনলি অ্যান্ড গেটই পসিবল, অর গেটে পসিবল না। অর গেটে পসিবল বটে, কিন্তু তার সঙ্গে অন্য কিছু ক্ষেত্রেও পসিবল, মানে একটা হাই একটা লো হলেও পসিবল, একটা লো একটা হাই হলেও পসিবল, ঠিক আছে। চলে যাবো নেক্সট। যখন আমরা অসিলেটর পড়বো সেখানে আমরা দুটো কন্ডিশন দেখবো, দুটো ক্রাইটেরিয়া দেখবো। একটা হচ্ছে যেটার নাম হচ্ছে বারখুসেন ক্রাইটেরিয়া, ঠিক আছে। এই ক্রাইটেরিয়াটা কি বলে, যে ক্রাইটেরিয়াটা বলা হয় যে লুপ গেনের মানটা হয় > 1 হবে কিংবা = 1 হবে। আর লুপ গেনটা কি a × বিটা বলা হয়, ঠিক আছে, a × বিটা বলা হয়। তাহলে এখানে a আর b তো হচ্ছে গ্যারান্টেড, যে ম্যাগনিটিউড অফ লুপ গেন শুড বি ইউনিটি অর 1, কিছুই না, a আর বিটা একই জিনিস, শুধুমাত্র এটাকে ভাষায় লেখা আছে আর বিটা নিউমেরিক্যালি দেওয়া আছে। আর সেটা হচ্ছে অবশ্যই অ্যাঙ্গেলটাকে 0 আর 360 হতে হয়। এই কন্ডিশনটা ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা হচ্ছে বারখুসেন ক্রাইটেরিয়া, ঠিক আছে, ক্রিয়েশন বলতে পারো। তাহলে অল অফ দিস অ্যাবাভ রাইট অ্যান্সার, ঠিক আছে। এই দুটোই হচ্ছে তোমার বারখুসেন ক্রিয়েশন। একটা হচ্ছে স্যার ম্যাগনিটিউড অফ লুপ গেন ইজ > 1 অর মোর দেন 1, সরি > 1 অর ইউনিটি। আর হচ্ছে কি না, লুপ গেনটা অ্যাঙ্গেল অফ লুপ গেন শুড বি 0 ডিগ্রি অর 360 ডিগ্রি, 360 ডিগ্রি। চলো নেক্সট চলে যাবো। 31 কোয়েশ্চেন, ফাংশন অফ অয়েলের কাজ কি? অয়েলের সাহায্যে ইনসুলেশনও হয় আর কুলিংও করা হয়। অপশন নাম্বার এ। ইউজ অফ হায়ার ফ্লাক্স ডেন্সিটি, এই কোয়েশ্চনটা আগে করেছি আমরা। ফ্লাক্স ডেন্সিটি হায়ার মানে কিসের স্যার, আমরা জানি ফাই সমান বি ডটে। তাহলে আমরা যদি ফ্লাক্সটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে আমরা যদি ফ্লাক্স ডেন্সিটি বাড়াই, তাহলে কি হবে, আমাকে এরিয়াটা কমাতে হবে। এরিয়া কমানো মানে কি, ওয়েটটা কমে যায়, তার মানে রিডিউস দ্য ওয়েট পার কেভিএ, ঠিক আছে। নেক্সট, অ্যাক্টিভ এলিমেন্ট কোনটা? দেখো অ্যাক্টিভ এলিমেন্ট সেটাই যেখান থেকে আমরা এনার্জি পাই, ঠিক আছে, যেখান থেকে এনার্জি পাই সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ এলিমেন্ট। আর যে সমস্ত এলিমেন্টগুলো তোমার এনার্জিটা অ্যাবজর্ব করে সেটাকে বলা হয় তোমার রিঅ্যাক্টিভ, প্যাসিভ এলিমেন্ট, হয়েছে। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলো? ওখানে কারেন্ট সোর্স ইজ অ্যাক্টিভ এলিমেন্ট, কারণ কারেন্ট সোর্স থেকে আমরা এনার্জি পাই, কারেন্ট পাই। আর এই তিনটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ। নেক্সট চলে যাব। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ এ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কত হয়? লেস দেন 1 হয়, লেস দেন 1। একটা ফর্মুলা মনে রাখো যে মিউ আর সমান 1 + xm হয়, ঠিক আছে। তো যদি পারমিয়াবিলিটির মানটা 1 থেকে কম হয়, 1 থেকে কম ধরুন 0.1 ধরলো, 0.5 ধরলো, তাহলে xm এর মানটা কত হয়? xm এর মানটা হয় স্যার নেগেটিভ চলে আসে, xm এর মানটা কী চলে আসে? নেগেটিভ চলে আসে। তা জেনে রাখো যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পারমিয়াবিলিটি তো লেস দেন 1, বাট সাসেপ্টিবিলিটি, xm মানে কি সাসেপ্টিবিলিটি, সেটা কি, সেটা তোমার নেগেটিভ হয়ে যায়। কী হয় না, নেগেটিভ হয়। কী বললাম, যে সাসেপ্টিবিলিটির মানটা নেগেটিভ হয়ে যায়, কার ক্ষেত্রে? ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আর প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে কী হয় স্যার? প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে মিউ আর এর মানটা > 1 হয়, মানে খুব, মানে > 1 হয় কিন্তু খুব বেশি হয় না। আর ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে কী হয়? মাছ > 1, মানে 100-র বেশি, ঠিক আছে। তাহলে প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে কী হবে? প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে স্যার xm এর মানটা পজিটিভ আসবে, ঠিক আছে, পজিটিভ আসবে, মানে 1 থেকে বেশি হবে, কিন্তু 1 থেকে বেশি
হালকা হালকা তোমার একের থেকে বেশি হবে। কেন? কারণ আমরা যখন মিউ নটের মানটা একের থেকে হালকা বেশি পুট করবো, তখন এক্স এর মানটা কী আসবে, এক্স এর মানটা একের থেকে একটু মানে একের মাঝখানে থাকবে আর কি, একের বেশি আসবে না, একের কম আসবে, লেস দেন 1 হবে, লেস দেন 1 হবে, ঠিক আছে? কিন্তু পজিটিভ হবে, কিন্তু কী হবে, পজিটিভ হবে। কার ক্ষেত্রে হবে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে। আর এখানে বলেছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক অপশন নাম্বার সি রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে? গুলিয়ে ফেরো না একদম 3টে জিনিস, একটা হচ্ছে ডায়া, একটা হচ্ছে প্যারা, একটা হচ্ছে ফেরো। ডায়ের ক্ষেত্রে কী হয় স্যার, পারমিয়াবিলিটির যে মানটা হয় ডায়ের ক্ষেত্রে সেটা হয় কি লেস দেন 1। এর ক্ষেত্রে কী হয় স্যার, এক্ষেত্রে গ্রেটার দেন 1। এটা কি হয় না, গ্রেটার দেন 1, মানে হচ্ছে অনেক বেশি হয় একের থেকে, ধরে রাখো 100 উপর মনে রাখতে পারো তোমরা। একটা ফর্মুলা হয় যে মিউ সমান হচ্ছে তোমার মিউ আর ইকুয়াল টু 1 প্লাস এক্সএম, 1 প্লাস এক্সএম, যেখানে এক্সএমটাকে কী বলা হয়, সাসেপ্টিবিলিটি, ঠিক আছে? তো আমরা যদি কোনো একটা মান ধরি, তো মান ধরে আমরা যখন ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে নির্ণয় করি এক্সএম এর মানটা, তখন এক্সএম এর মানটা কী আসে, এক্সএম এর মানটা নেগেটিভ চলে আসে। এক্সএম এর মানটা কী হয়, এক্সএম নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হয়েছে। আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কী হয়, এক্সএম এর মানটা লেস দেন 1 আর তার সঙ্গে পজিটিভ হয়, লেস দেন 1। আর এটা কি হয়, এটা তোমার গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1, ঠিক আছে, গ্রেটার দেন 1 হয়। চলো নেক্সট চলে যাবো। অ্যালনিকো দিয়ে কী তৈরি করা হয়, পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়, অ্যালনিকো পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে? নিকেল আর ক্রোমিয়াম, অ্যালনিকোর মধ্যে নিকেল আর ক্রোমিয়াম থাকে, অ্যালুমিনিয়াম, নিকেল আর ক্রোমিয়াম। নেক্সট হচ্ছে একটা ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে, রেশিও অফ দ্য কারেন্ট রেশিও দিয়েছে তার কোশ্চেনে, ডিসি দ্য কারেন্টের রেশিও, ইফ দ্য ব্রাঞ্চ রেজিস্ট্যান্স আর না কারেন্টের রেশিও বার করতে বলা হয়েছে, I1 I2 I3 বার করতে বলা হয়েছে, ওরা রেজিস্ট্যান্সের রেশিওটা দিয়ে দিয়েছে, মানে স্যার R1 R2 R3 দিয়ে দিয়েছে। তো দেখো আমরা জানি যে কারেন্ট ইজ প্রপোর্শনাল টু 1/R, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কম হবে, কারেন্ট বেশি হলে রেজিস্ট্যান্স কম হবে, জানি আমরা। তার মানে স্যার যদি আমাদের রেজিস্ট্যান্সের রেশিও হয় 2:3:1 4, তাহলে কারেন্টের রেশিওটা কত হবে স্যার, উল্টে যাবে, I1 I2 I3 উল্টে যাবে, মানে স্যার 1/2:1/3 স্যার এটাকে আমি এইভাবে লিখবো কী করে, তার জন্য কী নিয়ম স্যার, এটা অঙ্কের নিয়ম, কিছুই না, নিচের গুলো লসও করে নিতে হবে। লসও করলে কত হয়, লসও করলে 12 আসছে, দেখো নাকি 12 আসছে তো নাকি, 12 আসছে। 12 আসার পর মনে মনে তোমরা এই 1-2টাকে 12 দিয়ে গুণ করবে, মানে 6 আসবে। এটাকেও 12 দিয়ে গুণ করবে, 4 আসবে। এটাকে 12 দিয়ে গুণ করবে, 3 আসবে। 6 4 3, অপশন নাম্বার বি রাইট আনসার। কী বললাম, ভগ্নাংশ থাকলে মনে মনে নিচটাকে লসও করবে, লসও করার পর যে লসটা আসবে সেটা দিয়ে তুমি এটাকেও গুণ করবে, এটাকেও গুণ করবে, আর এটাকেও গুণ করবে, তাহলে তোমার রেশিওটা চলে আসবে, ঠিক আছে? তা বিটা রাইট আনসার হয়ে যাবে এটা। দ্য প্রসেস অফ রিমুভিং আনওয়ান্টেড ম্যাগনেটিজম, দেখো আনওয়ান্টেড ম্যাগনেটিজমের রিমুভালকে কী বলা হয় না, ডিগয়েজিং বলা হয়, অপশন নাম্বার বি রাইট আনসার। নেক্সট, ড্রিপ ভেলোসিটি ডিপেন্ড অন, তো ড্রিপ ভেলোসিটি ফর্মুলা যে একটা ভিডি সমান মিউ ইন্টু ই, দেখতে পাচ্ছি, তাহলে মিউ হচ্ছে মোবিলিটি আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তার মানে মোবিলিটির উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, অপশন নাম্বার সি রাইট আনসার বোথ এ অ্যান্ড বি। বুকোস রিলে কোন জায়গায় ইউজ করা হয়, জেনারেলি অয়েল ফিল্ড পাওয়ার ট্রান্সফরমারে ইউজ করা হয়, ঠিক আছে? 500 কেভিএর 5 কেভিএর বেশি হলে জেনারেলি আমরা বুকোস রিলে ইউজ করি, ঠিক আছে? আর এখানে তোমার অয়েল তো থাকতে হবে, তোমার বললাম, আর কিছু না। আর বুকোস রিলেটা কোন জায়গায় ইউজ করা হয় স্যার না, মেন ট্যাঙ্ক আর অ্যান্ড কনজারভেটর এর মাঝখানে ইউজ করা হয়, এর মাঝখানে রাখা হয় আর কি বুকোস রিলেটাকে, ঠিক আছে? এটা কোশ্চেন দেয় কিন্তু, যে কোন জায়গায় বুকোস রিলেটা রাখা হয়, মেন ট্যাঙ্ক অ্যান্ড কনজারভেটরের মাঝখানে। স্কিন এফেক্ট সব থেকে অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট করে থাকে, ডিসিতে কম থাকে, মানে ডিসিতে থাকে না, স্কিন এফেক্ট থাকে না, তো কত হবে স্কিন এফেক্ট, মানে HVDCতে তোমার থাকে না, হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট, অপশন নাম্বার বি রাইট আনসার। নেক্সট, দ্য ট্রান্সফার অফ এনার্জি ফর রিয়াকশন টারবাইন, দেখো রিয়াকশন টারবাইন এক্সাম্পল দাও দেখি, রিয়াকশন টারবাইন এক্সাম্পল দাও দেখি, কী হবে বলো, রিয়াকশন টারবাইনের এক্সাম্পল কী হবে, মনে আছে পিএফকে, ইম্পালস রিয়াকশন রিয়াকশন মানে কি স্যার, ফ্রান্সিস আর ক্যাপলন, এটা কি, এটা হচ্ছে তোমার রিয়াকশন টারবাইনের এক্সাম্পল। তো এই রিয়াকশন টারবাইনটা মানে কোন প্রিন্সিপালের উপর বেস করে কাজ করে না, নিউটনের থার্ড ল। স্যার হোয়াট ইজ থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া আছে, তুমি বুঝতে পারছো নিশ্চয়। টারবাইনে কী হয়, টারবাইনে একটা ফোর্স দেওয়া হয়, ফোর্স দেওয়ার ফলে সেও আবার উল্টে ফোর্স দেয়, ঠিক আছে? মানে হচ্ছে তোমার একটা ফোর্স দেওয়া হয়, সে আবার উল্টে ফোর্স দেয়, তার মানে কি প্রত্যেক ক্রিয়ার বিপরীত মানে সমানুপাতিক প্রতিক্রিয়া আছে, তাই না? আমরা টারবাইনে কী করি, আমরা টারবাইনে ওয়াটারের প্রেশারটা দিই আমরা, তো যখন আমরা ওয়াটারের প্রেশারটা দেবো তখন কী হবে, তখন সে আবার কাজ করতে শুরু করবে, ঠিক আছে? সে তোমার মানে ইয়েটা ঘোরাবে আর কি, তার মানে নিউটন থার্ড ল। নেক্সট চলে যাবো, তারপরে কোশ্চেনটা নতুন কোশ্চেন, হুইচ টাইপ অফ করোনা জেনারেটস মাচ লেস ওজন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? করোনার আবার টাইপ হয়, পজিটিভ করোনা হয়, নেগেটিভ করোনা হয়। তো পজিটিভ করোনাতে কী হয় না, পজিটিভ করোনার ক্ষেত্রে ওজনের যে ক্রিয়েশনটা সেটা কম হয়, লেস
লেস ওজন, ঠিক আছে, ওজনটা কম, মানে ওজন গ্যাস আর কি, ওজন গ্যাস আর কি, ওজন গ্যাসের ক্রিয়েশনটা কম হয়, আর নেগেটিভ করোনা থেকে মোর হয়, মোর ওজন, ঠিক আছে। তো এখানে বলেছে কি, এখানে বলেছে লেস, লেস মানে হচ্ছে পজিটিভ করোনা, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। কি বলছে যে কোশ্চেনটা বলছে কত টাকা লাগবে পার কিলোওয়াট আওয়ারে। তো দেখো এখানে কত কিলোওয়াট আওয়ার খরচা হচ্ছে দেখো আগে। তো কোশ্চেনে নিশ্চয়ই ওয়াট দিয়ে দিয়েছে, আচ্ছা দিয়ে দিয়েছে ওয়াট, ওয়াট তো 2000 নয় 200 দিয়েছে, 200, এটা হচ্ছে ওয়াট। ওয়াটটাকে কিলো করার জন্য স্যার 1 হাতে ভাগ করতে হবে, কোনো অসুবিধা নেই। কিলো ওয়াট হলো, আওয়ার মানে 5 স্যার, 5 করলাম, যেহেতু ল্যাম্প আছে 5টা সেখানে 5 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে আমাদের কিলো ওয়াট আওয়ার পেলাম আমি। ক্যালকুলেশন করে নেবো, 1 2 1 2 5 2 এ 10, 2 2 কেটে গেলো, মানে হচ্ছে 5 কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে দেখি। এবার কোশ্চেনে বলছে যে 30 পয়সা পার কিলোওয়াট আওয়ার, মানে 1 কিলোওয়াটে 30 পয়সা খরচা, তাহলে 1 কিলোওয়াটে যদি 30 পয়সা খরচা হয়, 1 কিলোওয়াট আওয়ারে 30 পয়সা খরচা, 30 পয়সা, তাহলে 5 কিলোওয়াটে কত পয়সা খরচা হবে, 5 3 15, 100, 150 পয়সা, 150 পয়সা মানে কি, 150 পয়সা হচ্ছে 1 টাকা, 1.50 টাকা, টাকা বা রুপিস, তাহলে 1.50, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। আমরা বাংলায় টাকা বলি কিন্তু ভুল কথাটা, কারণ টাকাটা হচ্ছে অন্য দেশের কারেন্সি, এটাকে বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার কারেন্সি হচ্ছে রুপিস, সেই কারণে রুপিস বলাটাই বেস্ট, বাট আমরা বাংলাতে টাকা বলে থাকি। নেক্সট, এটার মধ্যে I1 I2 কথা হবে সার্কিটের মধ্যে, করো দেখি, না করে আগে আমি বলবো না, ফার্স্ট করো তোমরা এটা খাতায়, কীভাবে করবে এনি আইডিয়া। আমার ভিডিওটা পজ করো, পজ করে পরে এটা খাতায় করো, করে দেখো যে করতে পারছো কিনা, তারপরে তোমরা অবশ্যই অপশন, তোমার অপশন দিয়ে দিলাম, এই অপশানগুলোর মধ্যে অ্যান্সার বলো, ABC এর মধ্যে অ্যান্সার হবে, ডি দেখা দরকার নেই। তো বলো কী হবে, দেখো কীভাবে করবে, দেখো কিছুই না, এখানে 4 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তো তার মানে এখানে স্যার I1 ঢুকছে, এই I1টা এদিকেই ঢুকছে, এভাবেই যাচ্ছে না, আর I2 স্যার, I2 স্যার এ হয়ে I2, তাহলে কী হচ্ছে এখানে, এখানে স্যার বলতে পারি আমরা যে 4টা ঢুকছে, বাকিগুলো 4 I1 প্লাস 4, এই নোটটা কী হবে, এই নোটটাতে I1 ঢুকছে আর 4 ঢুকছে, সমান I2 বলতে পারি, কোনো অসুবিধা নেই স্যার, নাই। যখনই আমি এটা করলাম না, তখন এই কারেন্ট সোর্সটা কোনো কাজ নেই আমার। এবারে এই পুরো লুপটার মধ্যে আমরা কী করবো, KVL অ্যাপ্লাই করবো। KVL অ্যাপ্লাই করলে কী হবে স্যার, 40, যেন দেখো যখন KVL অ্যাপ্লাই করি আমরা, যদি আমরা কারেন্টের ডাইরেকশন দিকে যাই, ঠিক আছে, মানে আমি যেদিকে যাচ্ছি আর যেদিকে, মানে সেদিকে যদি কারেন্টের ডাইরেকশন যাই, তখন নেগেটিভ নিতে হয়, ঠিক আছে, আর অপোজিটের পজিটিভ নেবো। তো দেখতে পাচ্ছি তোমরা, আমি হাঁটছি এই পথে, আর আমাদের I1টা এদিকেই যাচ্ছে, মানে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, তার মানে কি -2I1, I2 আমার সঙ্গে যাচ্ছে, দেখো -1 ইন্টু I2, -4 ইন্টু I2, -3 ইন্টু I1 সমান 0, কোনো অসুবিধা নেই আমার, না স্যার অসুবিধা নেই। এখানে কী করবো তোমরা, এখানে তোমরা I2 জায়গায় I1 প্লাস 4 অ্যাপ্লাই করে দাও, I2 জায়গায় কী, I2 জায়গায় I1 প্লাস 4, তার আগে ছোটো করে নিয়ে দাঁড়াও, মাইনাস এদিকে তোমার 5I1, আর এটা হচ্ছে -5I2 নাকি, 5I2 সমান 0। তো I2 মানটা হচ্ছে I1 প্লাস 4, তাহলে 40 -5I1 -5 ইন্টু I1 প্লাস 4 সমান 0। এখান থেকে I1 বার করে নাও, I1টা কত, I1টা 2 অ্যাম্পিয়ার আসবে, I1টা 2 অ্যাম্পিয়ার আসবে, ঠিক আছে। আর I2 কত আসবে, I2 তোমার I2 কত, I2 হচ্ছে তোমার I1 প্লাস 4, মানে হচ্ছে 2 প্লাস 4 ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। পাতি কোশ্চেন ছিল, কঠিন কোশ্চেন থাকে না, এটা সুপার লুপ অ্যানালাইজ করলাম আমরা, সুপার নোট করে দিলাম আমরা, মানে এই কারেন্ট সোর্সটাকে পুরোপুরি নেগলেক্ট করে দিলাম। নেক্সট, নিচের কোন ইনস্ট্রুমেন্ট ডু ইউ ফাইন্ড উই, আমরা যে গাড়ি চাই না, যখন সে গাড়ি মানে 4 চাকার গাড়িতে দেখবে, বা তোমার তুমি যখন বাসেতে সেই জল পড়লে কী হয়, জল পড়লে আমরা উইপার ইউজ করি না, উইপার, তো উইপারটা ইনস্ট্রুমেন্টে ইউজ করা হয়, কিন্তু অত বড় মানে ওই ধরনের জিনিসটা আর কি, ওই ধরনের জিনিসটাকে উইপার বলে, এইভাবে যেটা যায় আর কি। তো পয়েন্টারের সঙ্গে যেটা যায় আর কি হবে, তো সেটা আমরা পোটেনশিওমিটারে ইউজ করা হয়, আর রিঅ্যাক্টরে ইউজ করা হয়, অপশন নাম্বার এ অ্যান্ড বি। গাড়িটা ইউজ করা হয় না, গাড়িটির মতন দেখতে আর কি, ওই জিনিসটাকেই বলা হয় আর কি, ঠিক আছে, উইপার। এফিসিয়েন্সি কত হয়, আউটপুট বা ইনপুট স্যার, আউটপুট 75, আর ওই ইনপুট তো 66 ইন্টু 100, ক্যালকুলেশন করো না, দেখে না কত আসছে, নিয়ারলি ইকুয়াল অ্যান্সার হবে, একদম যে তোমার অ্যাকুরেট আসবে তা নয়, নিয়ারলি ইকুয়াল আসবে, চেক করে দেখে নিও, আমাকে কমেন্টে জানিও 46 এর অ্যান্সার কত।
যে কোশ্চেনগুলো আমি করছি না সেই কোশ্চেনগুলো 1 নাম্বারটা দিয়ে নিজে কমেন্টে অ্যান্সারটা লিখবে, তখন আমি বুঝতে পারবো হ্যাঁ তোমরা ব্যাপারটা করছো, তোমরা পরিশ্রম করছো। একটা কথা জেনে রাখো যে আমি পরিশ্রম করলে কিছু হবে না, তোমাদেরকেও পরিশ্রম করতে হবে, ঠিক আছে? চাকরি এমনি এমনি হয়ে যায় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, খাটতে হয়। তো অবশ্যই তোমরা ভেবো না যে অনলি ভিডিও দেখলাম হয়ে গেল, ভিডিও দেখলে হবে না ভাই। ভিডিও দেখলে এটাকে দরকার পড়লে প্রিন্ট আউট করে বার করো, ঠিক আছে? এটা তোমরা যদি মানে তোমার যেটাকে বলা হয় মানে মিনি জেরক্স, এটাকে বলা আর কি, ঠিক আছে? তোমরা যদি মিনি জেরক্স করো তখন দেখবে মোটামুটি 3-4টে পাতার মধ্যে তোমার পুরোটা হয়ে যাচ্ছে। ওটাকে জেরক্স করে নিয়ে এসে, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনকে আবার রিভিশন করো, বারবার ধরে রিভিশন করো, ঠিক আছে? তো তুমি একটা জিনিস ভাবনা চিন্তা করে দেখো না, আমরা যদি এটা আমি আগের দিনও বলেছি যে আমরা যদি 20 সেট কভার করি না, সেখানে 1200 কোশ্চেন কমপ্লিট হয়। 1200 কোশ্চেন কিন্তু আমি কিন্তু মানে রিপিট কোশ্চেন খুব কম নিচ্ছি, রিপিট কোশ্চেন নিই বললেই চলে। তো সেই কারণের জন্য ম্যাক্সিমাম তোমাদের 1200 কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আর 1200 কোশ্চেন যদি তোমরা পেয়ে যাও, ওখানে তোমরা মানে 1200 কোশ্চেন তোমরা যদি রিভিশন করতে পারো না, ওখান থেকে তোমরা অনেক কোশ্চেন পাবে। কিন্তু তোমাদের রিভিশনটা করতে হবে, তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য তোমাদেরকে আগের দিনও বলেছি, এখনও বলছি, তোমরা যখন ভিডিওটা দেখছো তখন তোমরা একটা A4 কাগজ নিয়ে বসো এবং উপরে লিখো সেট নাম্বার 15, সেট নাম্বার 15 লেখার পরে 1 2 3 এভাবে দাগ করে নাও 60টা। করার পর তুমি দেখছো আচ্ছা এটা অ্যান্সার, এটা অ্যান্সার দিয়ে ABCD করে দাগ দিয়ে দিলে, ঠিক আছে? এবং দাগ দেওয়ার পরে তারপর তুমি মানে তোমার এটা কখন কাজে লাগবে, যখন তুমি প্রিন্ট আউট করে বের করে নিয়ে এলে পিডিএফটাকে, তখন তারপর তুমি যখন রিভিশন করবে না, কোনো কোশ্চেন আটকে গেলে তোমাকে ভিডিও দেখতে হবে না, তুমি যখন তোমার অ্যান্সার শিটটা দেখবে তখন তুমি অ্যান্সারটা পেয়ে যাবে যে আচ্ছা এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা, ঠিক আছে? তো এবার তোমার ভালো ব্যাপারটা ভালো হবে, ঠিক আছে? আর পিডিএফের মধ্যে তোমার অ্যান্সারের মধ্যে দাগ দিও না, অ্যান্সারের মধ্যে তোমার দাগ দিলে তুমি পেন্সিলে দাগ দিও, পেনে দাগ দিও না, পেন্সিলে দাগ দিলে তুমি বারবার ধরে রিভিশন করতে পারবে, ঠিক আছে? একবার রিভিশন করলে কিছু হয় না, এগুলো বারবার ধরে রিভিশন করলে তোমার মাথার মধ্যে ব্যাপারটা ঢুকে যাবে, এটা তোমার বুঝতে হবে। আমি পরিশ্রম করলে কিচ্ছু হবে না, তোমাদেরকেও খাটতে হবে ভাই, নাহলে কিছু হবে না, অনেক পরিশ্রম করতে হবে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, টার্ন রেশিওটা যদি 4 হয়, জেনারেলি যদি কোশ্চেনের মধ্যে কিছু না বলা থাকে, সে পায় যে হাই ভোল্টেজ লো ভোল্টেজ, তো টার্ন রেশিও জেনারেলি ধরা হয় কি যে সেকেন্ডারি ভোল্টেজ বা প্রাইমারি ভোল্টেজ, এটা কি টার্ন রেশিও ধরা হয়, ঠিক আছে? যদি কিছু না বলা থাকে, বলা থাকলে তো আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে কোশ্চেনটা বলেছে যে প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তো সেকেন্ডারি ভোল্টেজের কত হবে নাকি? হ্যাঁ, সেকেন্ডারি ভোল্টেজ কত হবে, কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে যে কোএফিসিয়েন্ট অফ কাপলিং এর মান একটা দিয়ে দিচ্ছে তোমাকে কোশ্চেনে 0.85। তো ইজিলি আমরা বলতে পারবো যে স্যার ভিডিওর মানটা তো 4 × 40 হয়ে যাবে, পাতি জিনিস মানে 40 ভোল্ট, 40 ভোল্ট ক্যান্সেল হবে না, হবে না, কারণ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাপলিংটা গুণ করতে হয় আলটিমেট, ঠিক আছে? তাহলে তোমার কী হবে না, সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু 40 × 0.85, কোএফিসিয়েন্ট অফ কাপলিংটা গুণ করতে হয়, গুণ করার পর আমরা 34 পেয়ে যাবো, 34 ভোল্ট। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হবে, অপশন নাম্বার এ হবে না কিন্তু, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ কাপলিংটা তোমার গুণ করতে হবে। নেক্সট চলে যাব, কারেন্টটাকে দ্বিগুণ করলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এনার্জি স্টোর্ড, তো কী হবে, আমরা জানি যে হাফ LI² হয় কিটা এনার্জিটা, কারেন্টকে দ্বিগুণ করলে কী হবে স্যার 2I তার হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 4 গুণ হয়ে যাবে, এর মানটা কি, এর মানটা 4 গুণ হয়ে যাবে, বিকামস 4 টাইমস। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। 49 কোশ্চেন চলে যাবো, লেঞ্জ ল কোনটা, লেঞ্জ হচ্ছে যে কারণের জন্য তৈরি হয় সেই কারণটাকেই বাধা দেয়, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার এক কথায় লেঞ্জটা বলে বাংলাতে, সেটা ইংলিশে কী হবে, দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট ইন রিলেশন টু দ্য ইফেক্ট হুইচ প্রডিউসেস ইট, মানে যে কারণের জন্য হয় সেটাকেই বাধা দেয়। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। মনে রাখো অপশন নাম্বার সিটা কিন্তু হবে না, কারণ হচ্ছে অনলি ডাইরেকশনটা, ম্যাগনেটিউডটা হয় না, অনলি ডাইরেকশন হয়, হ্যাঁ, ম্যাগনেটিউড লেখা থাকলে কাটা, ম্যাগনেটিউড তো হবেই না, অনলি ডাইরেকশন। চলে যাবো নেক্সট 50। ডিসিআর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী বলো তো, একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন করা যায় না, এটা হচ্ছে প্রবলেম, আর কিছু না। ডিফিকাল্ট করা যায় না, করা যাবে কিন্তু দিস ইজ ডিফিকাল্ট, এই সেক্ষেত্রে সেটা ডিফিকাল্ট নয়, এটা হচ্ছে তোমার সবথেকে বড় ড্রব্যাক ডিসি ট্রান্সমিশনের। নেক্সট হচ্ছে স্কিন এফেক্ট কীভাবে আমরা রিডিউস করবো, তো স্কিন এফেক্ট রিডিউস করার জন্য দুটো সাহায্য করে, একটা হচ্ছে তোমার হলো কন্ডাক্টর ইউজ করতে পারো, কিংবা তোমার লিডস ওয়্যার ইউজ করতে পারো, লিডস ওয়্যার। স্যার হোয়াট ইজ লিডস ওয়্যার, এটা হচ্ছে এক ধরনের ওয়্যার, যে ওয়্যারটা তোমার ইলেকট্রনিক্স ডিভাইসে ইউজ করা হয়, আর এটা তোমার মানে পাওয়ার ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়, পাওয়ার অ্যাম্পলিফায়ারে ইউজ করা হয়, মানে পাওয়ার অ্যাম্পলিফায়ারে ইউজ করা হয়, ঠিক আছে? তো এই ওয়্যারটার সাথে এই ওয়্যারটার ডিজাইন এভাবে করা হয় যাতে তোমার স্কিন এফেক্ট কম হয়, তো হলো কন্ডাক্টরেও স্কিন এফেক্ট কম হয়, আর লিডস ওয়্যারেও তোমার স্কিন এফেক্ট কম হয়। অপশন নাম্বার সি রাইট আনসার, বোথ অ্যান্ড বি। 51 স্যাচুরেশন কারেন্টের মানটা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, বাড়ে ইনক্রিজ হয়, কী হয় বাড়ে স্যার, আরে ভাই সাহাব প্রত্যেকবার আমার হয়ে যায় এখানে, এটা সরি ফর দ্যাট।
কি বললাম, বাড়ে নাকি? আচ্ছা কীভাবে বাড়ে সেটা বললাম না, কীভাবে বাড়ে বলো। পার ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার যদি পার ডিগ্রি সেন্টিগ্রেড কী হয় 7% তোমার ইনক্রিজ হয়, কিটা আই নটের মানটা, আই নটের মান হচ্ছে তোমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে কী হবে, তোমার দ্বিগুণ হয়ে যাবে। কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। 7% বাড়বে, এটা হচ্ছে তোমার দ্বিগুণ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন নাম্বার বি এ ইনক্রিজ হয়। রিলাক্ট্যান্স মোটর, বলে রাখি রিলাক্ট্যান্স মোটর হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সিঙ্ক্রোনাস মোটর, ঠিক আছে। সেই কারণের জন্য কী হয়, এটা তোমার সেলফ স্টার্টিং হয়ে থাকে। আর যেহেতু সিঙ্ক্রোনাস মোটর সেই কারণের জন্য কনস্ট্যান্ট স্পিডে চলে। আর জেনারেলি কী হয়, জেনারেলি আমাদের যেটা তোমাদের 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটর হয় সেখানে কী হয়, সেখানে তোমার ডিসি এক্সেলারেশন প্রয়োজন হয়, কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে নো ডিসি এক্সেলারেশন, সেখানে কোনো ডিসি এক্সেলারেশন লাগে না, তাহলে নিডস নো ডিসি এক্সেলারেশন। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। অল অফ দিস আর কারেক্ট। In case of resistance split phase motor, the phase shift between current, দেখো রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ মোটরের তোমাকে মনে রাখতে হবে ফেজার ডায়াগ্রামটা কী ধরনের হয় স্যার। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ওয়াইন্ডিং কারেন্ট, সরি এটা হচ্ছে আমাদের মেন ওয়াইন্ডিং কারেন্ট। অক্সিলারি ওয়াইন্ডিং মানে যেটা স্টার্টিং ওয়াইন্ডিং বলি আমরা। তবে তোমরা দেখতে পরিষ্কার দেখতে পাচ্ছ যে সাপ্লাই ভোল্টেজ যেটাকে কী করছে না, আই মানে হচ্ছে তোমার আর্মেচার কারেন্ট নয়, অক্সিলারি ওয়াইন্ডিং কারেন্ট কী করছে না, ল্যাগ করছে। এই অ্যাঙ্গেলটা কত হয় স্যার, এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি হয়। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়, 15 ডিগ্রি হয়। আর স্যার আইএ আর আইএম এর রেজাল্টেন্টটা কত হবে, রেজাল্টেন্টটা নিশ্চয়ই আমাদের মাঝখানে কোনো থাকবে একটা, ঠিক আছে। আমি আসছি না, এটা রাখার দরকার নেই। তো এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা মানে আই এর সঙ্গে আইএম এর অ্যাঙ্গেলটা কত হয়, মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, 25 থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হয়েছে। তাহলে বুঝতে পারছো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়। কীরকম কোশ্চেন হয় দেখো, বলবে যে রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ মোটরের ক্ষেত্রে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে কী করে, ল্যাগ করে না লিড করে, ল্যাগ করে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, 1 নম্বর উত্তর। নেক্সট হচ্ছে কি যে স্যার আর্মেচার মেন ওয়াইন্ডিং কারেন্টটা আর্মেচার ওয়াইন্ডিংয়ে কী করে, ল্যাগ করে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। স্যার আর্মেচার ওয়াইন্ডিংয়ে আর্মেচার নয় অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্টটা কী করে, লিড করে কাকে, আইএকে লিড করে, আইএমকে লিড করে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। অনেক কোয়েশ্চেন এখান থেকে, ঠিক আছে। শুধুমাত্র তোমার মনে রাখতে হবে কি, এই ফেজার ডায়াগ্রামটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেন কী বলেছে যে টু ওয়াইন্ডিংয়ের মধ্যে যে কারেন্টটা, সেই কারেন্টের অ্যাঙ্গেলটা কত, তাহলে আইএ আর আইএমের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 25 থেকে 30 ডিগ্রি হয়ে থাকে। অপশন নাম্বার বি এ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলে যাবো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে চেইন রিঅ্যাকশন কন্ট্রোল কে করে, ক্যাডমিয়াম রড কন্ট্রোল করে। গ্রাফাইট কি করে ভাই, গ্রাফাইট মডারেটরের কাজ করে, মডারেটর। নেক্সট ড্রব্যাক, কার ড্রব্যাক, স্ট্যাটিক ক্যাপাসিটর ড্রব্যাক। কী কী ড্রব্যাক, সবগুলো ড্রব্যাক ভাই। একটা হচ্ছে তোমার শর্ট সার্ভিস সালে হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। আর হাই ভোল্টেজ ড্যামেজ হয়ে যাবে, ঠিকই বলেছে। আর রিপেয়ার করা যায় না, যেহেতু স্ট্যাটিক পার্টটা আর কি, স্ট্যাটিক ক্যাপাসিটর, কম দামও হয়। তো অল অফ দিস অ্যাবাভ। আন্ডারগ্রাউন্ড কেবেলে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস কোথায় বেশি কোথায় কম, কন্ডাক্টরে বেশি মানে কন্ডাক্টর সারফেসে বেশি, আর মেটালিক শিটে কম। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। এই যে এরকম এই একটা লেয়ার, এই একটা লেয়ার। তো দিস ইজ দ্য, এই যে লেয়ারটা, প্রথম লেয়ারটা তোমার কি, এটা হচ্ছে তোমার কন্ডাক্টর সারফেস, এটা হচ্ছে মেটালিক সারফেস, এটা হচ্ছে মেটালিক শিট। তো এখানে সব থেকে ম্যাক্সিমাম হয়, এখানে কি হয়, মিনিমাম হয়, ঠিক আছে। আর এখান থেকে কোশ্চেন তোমাদের মনে রাখবে যে কোনটা লেয়ারটার পর কোন লেয়ারটা থাকে, কীভাবে মনে রাখবে, এভাবে মনে রাখবে, CIM BAS এভাবে মনে রাখবে, কোনটার পর কোনটা আছে। সি ফর কন্ডাক্টর, আই ফর ইনসুলেটর, এম ফর মেটালিক শিট, বি ফর বিডিং, এ ফর আর্মারিং, আর এস ফর সার্ভিং। মানে প্রথমে কন্ডাক্টর থাকে, তারপরে ইনসুলেটর থাকে, তারপরে হচ্ছে মেটালিক শিট থাকে, তারপরে হচ্ছে বেডিং থাকে, তারপরে আর্মারিং থাকে, তারপরে সার্ভিং থাকে। এই লেয়ারটা মনে রাখবে যে কোনটার পর কোনটা থাকে, ঠিক আছে। এক্সামে দিয়ে দেয় কোশ্চেনে। 58 কোয়েশ্চেন করবো আমরা। ম্যাগনেটের পোলকে সেপারেট করা যায়, করা যায় না। তুমি একটা ম্যাগনেট যদি ভেঙে দাও, ভেঙে দিলেও কিন্তু সেই আলটিমেটলি যে ম্যাগনেটটা তুমি ভাঙলে অটোমেটিক্যালি সেই ম্যাগনেটটা একদিক সাউথ একদিন নর্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পোল অফ ম্যাগনেট ক্যান নট বি সেপারেটেড, সেপারেট করা যায় না কখনো। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। 59 পোটেনশিয়াল ট্রান্সফর্মার মানে হচ্ছে পিটি, এর প্রাইমারি ওয়াইন্ডিং কী হয়, অনেক টার্ন থাকে। অপশন নাম্বার সি। আর সিটির ক্ষেত্রে কী হয়, সিঙ্গেল টার্ন থাকে, সিঙ্গেল টার্ন। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দ্য প্র্যাকটিস সেট। আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু রেশিওটা কী বলে, ফর্ম ফ্যাক্টর বলা হয়। কী বলা হয়, ফর্ম ফ্যাক্টর। ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও। আচ্ছা ফর্ম ফ্যাক্টরের মানটা পুরোটাকে এই তোমার ইয়ের ক্ষেত্রে সাইন ওয়েভের ক্ষেত্রে 1.11 হয়ে থাকে, বুঝছো। 1.57 মতো হয়ে থাকে ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে, তো বাদ দাও। তো এবারে দেখো
তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, টানা 1 ঘন্টা ধরে ভিডিও। তো ভালো করে পড়াশোনা করে যাও, অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে শেয়ার তো করতেই হবে ভাই, না করলে হবে না। তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি, আমরা কিন্তু প্রত্যেকটা সেট কিন্তু ডিফারেন্ট সেট, এমন নয় যে স্যার প্রথম সেটটার সঙ্গে সেকেন্ড সেটটা মিল আছে, সেকেন্ডটার সঙ্গে থার্ডটা মিল আছে, থাকবে না মিল। আমি কোশ্চেনটাকে এভাবেই তোমাকে ডিজাইন করছি যাতে তোমরা প্রত্যেকবার একটা আলাদা আলাদা ফ্লেভার পাও। এমন নয় যে আগের ফ্লেভারের সঙ্গে এই ফ্লেভারটা মিলে যাবে, ঠিক আছে? মিলা চলবে না, ওটাই তোমার কাজ। সেই কারণের জন্য তোমাদেরকে একদম একদম মানে কোশ্চেনের যে প্যাটার্নটা বলো বা টাইপটা বলো, আমি প্রত্যেকবার চেঞ্জ করার চেষ্টা করি, একই ধরনের রাখি না। একই ধরনের রাখলে তোমরা অভ্যস্ত হয়ে যাবে ওই প্যাটার্নে, আর এক্সামে যদি ওই প্যাটার্ন না আসে তোমরা কিন্তু ভয় খেয়ে যাবে। কারণ এক্সামে অবশ্যই সেই প্যাটার্ন আসবে না, কারণ আমি জানি না, কারণ হচ্ছে কোনো স্যারই বলতে পারবে না যে কী প্যাটার্ন কোশ্চেনের মধ্যে দেবে, ঠিক আছে? সেই কারণের জন্য আমরা কী করছি, আমরা কিন্তু প্রত্যেকবারই কিন্তু ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করছি, ঠিক আছে? আমরা কিন্তু একই ধরনের প্যাটার্ন ইউজ করছি না। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ তোমাদের জন্য। তোমরা কিন্তু বারবার ধরে রিভিশন করে ব্যাপারগুলোকে, ঠিক আছে? তারপরে যখন এক্সামের ডেট দেবে তখন অন্যরকম একটা প্ল্যান তৈরি করবো আমরা, যে কী করতে পারি না করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।